বায়োডাইভার্সিটি অ্যান্ড ইটস কনজারভেশন। আমাদের হয়েছিল লস অফ বায়োডাইভার্সিটি এই পর্যন্ত, তাই তো? এরপরে রয়েছে কজেস অফ বায়োডাইভার্সিটি লস। এর মধ্যে দেখো কিছু কিছু জিনিস কিন্তু অলরেডি আমরা আগে আলোচনা করেছি, ঠিক আছে? যেমন দেখো, দেয়ার আর 4 মেজর কজেস অফ বায়োডাইভার্সিটি লস। দিজ আর অলসো নোন অ্যাজ দ্য ইভিল কোয়ার্টেট। তো 4টে মেজর কারণ কি রয়েছে? হ্যাবিটেট লস অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন, ওভার এক্সপ্লোরেশন, অ্যালিয়ান স্পিসিস ইনভেশন আর কো এক্সটেনশন। 4টে মেজর কারণ রয়েছে এই ডাইভার্সিটি লস হওয়ার পিছনে। হ্যাবিটেট লস, দেখো, destruction of habitat is the primary cause of extinction of species. The tropical rainforests initially covered 14% of the land surface of Earth, but now cover only 6% of the land area. Actually কি হচ্ছে, যে যে জায়গায় যে মানে যারা বসবাস করে তাদের সেই জায়গাটাকে যদি নষ্ট করে দেওয়া হয়, স্বাভাবিকভাবেই অন্য পরিবেশে গিয়ে তাদের এক তো জায়গা কম হয়, দুরকম খাপ খাওয়াতে বা মানিয়ে নিতেও কষ্ট হয়। তো সেক্ষেত্রে তাদের ন্যাচারাল হ্যাবিটেটকে নষ্ট করার অর্থ হলো তাদের সংখ্যা কমে যাওয়া। তাহলে বায়োডাইভার্সিটি লস হওয়ার পিছনে প্রাইমারি যে কারণ রয়েছে সেটা হলো তাদের হ্যাবিটেটকে নষ্ট করে দেওয়া। এবার একটা ইনফরমেশন দেওয়া হয়েছে যে ট্রপিক্যাল রেন ফরেস্টের ক্ষেত্রে 14% এরিয়া ছিল, টোটাল আর্থ সারফেসের 14% এরিয়া ট্রপিক্যাল রেন ফরেস্টের মধ্যে ছিল, কিন্তু এখন মাত্র সেটা 6% থেকে পৌঁছেছে, মানে হাফেরও কম জায়গায় এসে পৌঁছেছে, ঠিক আছে? হাফেরও কম হয়ে গেছে। আচ্ছা, আমাজন রেন ফরেস্ট কল দ্য লাংস অফ দ্য প্ল্যানেট, আমরা জানি পৃথিবীর ফুসফুস বলা হয় আমাজন ফরেস্টকে। তো ইজ বিং কাট অ্যান্ড ক্লিয়ার্ড ফর কাল্টিভেশন অফ সয়াবিনস অ্যান্ড ফর কাল্টিভেশন ইনটু গ্রাসল্যান্ডস ফর রেজিং বিফ ক্যাটল। তাহলে এই গবাদি পশুর চারণ ক্ষেত্র বলতে পারো, হ্যাঁ, এবং সয়াবিন কাল্টিভেশনের জন্য মেজর পরিমাণে আমাজন রেন ফরেস্টকে কেটে দেওয়া হচ্ছে। আমরা আগের দিনও বলছিলাম যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ফরেস্টকে কেটে ফেলার পিছনে প্রচুর কারণ থাকে। যেমন বায়োডাইভার্সিটি লস এর পিছনে যদি ন্যাচারাল কারণ বলো, তাহলে একমাত্র দাবানল ছাড়া সেই অর্থে কোনো কারণ আরেকটা কারণ হতে পারে, সেটা হলো সেটাও আমাদের জন্যই হয়, সেটা হলো যে আহ, মানে মানে সি লেভেল উঠে যাওয়া, না, সমুদ্রের আহ, যে লেভেল আর কি, হ্যাঁ, মানে জলের লেভেল সেটা উঠে যাওয়া, আর তার ফলে ল্যান্ড এরিয়া গুলো জলের তলায় চলে যাওয়া। দেখো, ওর পিছনে গ্লোবাল ওয়ার্মিং আছে আর তাদের পিছনে আমরা আছি, তাহলে ওটাও ঘুরিয়ে ফিরে এসে আমাদের দিকেই আঙুলটা আসে আর কি। একমাত্র দাবানল বলতে পারো সেই অর্থে ওটা ন্যাচারাল ব্যাপার হিসাবেই আমরা ধরলাম, বাকি সমস্ত কারণ রয়েছে যার পিছনে আমরাই আছি। তো সেক্ষেত্রে যখন যখন আমাজন রেন ফরেস্টের বিভিন্ন এরিয়াকে কেটে মানুষ তার বিভিন্ন কাজে লাগাচ্ছে, যেমন এখানে দুটো উদাহরণ দেওয়া আছে, সয়াবিন কাল্টিভেশনের জন্য এবং বিভিন্ন গবাদি পশুর মানে চড়বে আর কি, সেই হিসাবে, হ্যাঁ, সেই ল্যান্ড এরিয়া হিসাবে তাদেরকে চিহ্নিত করছে, বা তখন আহ, অবশ্যই যেগুলো ওয়াইল্ড হ্যাবিটেট সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, আর সেটা বায়োডাইভার্সিটি লসের অন্যতম কারণ। The large-sized habitats are broken or fragmented due to the human settlements, building of roads, digging of canals, etc. The population of animals requiring large territories and some animals with migratory habitats declines. মানে ওই সব আমাদের কারণ, যা যা দেওয়া আছে সব আমাদের কারণ। আমাদের হিউম্যান সেটেলমেন্টের বিভিন্ন রকম ব্যাপার আছে, যা বিভিন্ন জায়গায় রাস্তা তৈরি করব, বিভিন্ন জায়গায় বাড়ি তৈরি করব, ক্যানাল তৈরি করব, এই সমস্ত তৈরি করব। তো সেটা বিভিন্ন এরিয়ার মধ্যে দিয়ে গেছে। এখন দেখো, শুধুমাত্র যে দেশের মধ্যে দিয়ে যায় তা নয়, ইন্টারন্যাশনাল লেভেলেও কানাল তৈরি হয়। যেমন ধরো ইরান থেকে তেল আসবে ভারতে, তো একদম ডাইরেক্ট কানালে, তার মানে কি সেখানে কিন্তু বিভিন্ন জায়গার থ্রু দিয়ে যায়। এবার স্বাভাবিক ব্যাপার, একটা জায়গা দিয়ে গ্যাস পাইপলাইন হোক বা তেলের পাইপলাইন হোক, এসব যখন তৈরি হয় তখন মেজর এরিয়া কিন্তু এফেক্টেড হয়, কারণ সেগুলো তৈরি করার জন্য যে এরিয়া দিয়ে যাচ্ছে সেটা তো এফেক্টেড হবেই। সঙ্গে সঙ্গে কি হয়, তার আশেপাশে সেগুলোকে আনার জন্য, সেগুলোকে মানে প্রসেসিং করানোর জন্য একটা হিউজ ক্ষতি হয়। তাহলে হয়তো ক্যানালটা যাবে, হয়তো আমি কথাই বললাম, ধরো মানে সোজা হিসাবে ধরো 1 বিঘা জমির উপর দিয়ে যাবে,
তো দেখা গেল সেই জায়গায় ট্রাক আসছে, এটা আসছে, এইসব নামছে, এটা ওটা করতে গিয়ে দেখা গেল প্রচুর এরিয়া কিন্তু সেভাবে নষ্ট হচ্ছে। তাহলে সেখানে একটা হিউজ ক্ষতি কিন্তু হয় এবং তাদের হ্যাবিটেট লস হয়। আচ্ছা, 2 নম্বর, ওভার এক্সপ্লয়েশন। When biological system is over exploited by man for the natural resources, it results the degradation and extinction of resources. For example, spellers, sea cow, passenger pigeon, and many marine species have become extinct due to the over exploitation by man. অ্যাকচুয়ালি দেখো, যখন কোনো একটা জিনিসকে খুব বেশি পরিমাণে ব্যবহার করা হয় তখন তার সংখ্যা কমবে। তাহলে বায়োডাইভার্সিটির ক্ষেত্রে এর ব্যতিক্রম হয়নি। মানুষ তার পছন্দ মতো জিনিসকে কিন্তু ব্যাপক হারে ব্যবহার করেছে এবং তার ফলে তাদের সংখ্যা কমে গেছে। একটা টাইম পর দেখা যাচ্ছে যে তাদের সেই সংখ্যাকে মানে সংখ্যা এতটাই কমে গেছে যে তাদের যে ওই তোমার তাদের যে নর্মাল যে রিপ্রোডাকশন মেথড আর কি, হ্যাঁ, সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে তাদের ক্ষেত্রেও নতুন নতুন ভ্যারাইটি বা নতুন নতুন ক্যারেক্টার আনতে মানে সক্ষম হয়নি। আর তার ফলে কিন্তু সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। সুতরাং এখানে র্যান্ডম মিটিং এর যে ব্যাপার একটা থাকে না, মানে অবাধ যৌন মিলন বা র্যান্ডম মিটিং, এই বিষয়টি যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত একটি প্রজাতির স্থির থাকা বা সংখ্যা বাড়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। এবার যখনই তাদের সংখ্যাগুলোকে আমরা হিউজ ভাবে কমিয়ে দিই তখনই কিন্তু সেই জায়গায় আস্তে আস্তে কমতে শুরু করে। একটা লেভেলে এসে গিয়ে যখনই র্যান্ডম মিটিং বন্ধ হয়ে যায় তখনই কিন্তু আস্তে আস্তে তারা বিলুপ্তির পথে হাঁটে। এবং সেইভাবেই এন্ডেঞ্জার্ড, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড থেকে আরম্ভ করে ভার্নাল লেভেল, এই সমস্ত বিভিন্ন ধরনের যে প্রজাতি লসের যে বিষয়গুলো থাকছে সেগুলো কিন্তু হয়। ওকে, আচ্ছা, 3 নম্বর হলো অ্যালিয়ান স্পিসিস ইনভেশন। এটা এটা নিয়ে আমরা আগের দিন আলোচনা করছিলাম যে যখন দেখা যায় যে কোনো বাইরের কোনো প্রজাতিকে নিয়ে আসা হচ্ছে। আচ্ছা, আমরা আগের দিন বিভিন্ন উদাহরণ দিচ্ছিলাম অ্যালিয়ান স্পিসিস ইনভেশনের, হ্যাঁ। তার মধ্যে আমরা পার্থেনিয়ামের উদাহরণ দিচ্ছিলাম, আমরা কচুরিপানার উদাহরণ দিয়েছিলাম, হ্যাঁ। তো এই ধরনেরই বিষয়ে বিভিন্ন অ্যালিয়ান স্পিসিসকে আনা হয়েছে এবং তার ফলে কিন্তু ব্যাপকভাবে ক্ষতি হয়েছে। ঠিক আছে, এবার কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে যে কিভাবে তাদেরকে মানে নিয়ে আসা হয়েছে এক্সোটিক স্পিসিস হিসাবে এবং কিভাবে সেটা ক্ষতি হয়েছে লোকাল ভ্যারাইটির উপরে। Some alien or exotic species when introduced unintentionally or দেখো, 2 রকম ভাবে হয়। একটা তো একটা ইন্টেনশন নিয়ে হয়, যেমন পার্থেনিয়ামের ক্ষেত্রে রয়েছে যে ভারতবর্ষের ক্ষতি করব একটা ইন্টেনশন ছিল, সেই ইন্টেনশন নিয়ে করা হয়েছে। ঠিক আছে, যখন কচুরিপানা আনা হয়েছে তখন কিন্তু ইন্টেনশন নিয়েই হয়েছে যে ভালো দেখতে, সুন্দর দেখতে, কি সুন্দর সুন্দর ফুল হয়, চলো নিয়ে যাই ইন্ডিয়াতে, ইন্টেনশনালি হয়েছে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় সেখানে ইন্টেনশন থাকে না, আমাদের উদ্দেশ্য থাকে না। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশে বীজের আদান প্রদান হয়। এবার সব ক্ষেত্রে যে কোয়ারেন্টাইন মেথড ফলো করা হয় তা না, মানে হয় তা বলবো না, আবার সব ক্ষেত্রে হয় নাও বলবো না। কোয়ারেন্টাইন মানে করোনার কোয়ারেন্টাইন না। কোয়ারেন্টাইন মানে হলো যে পরীক্ষা, যেটা একটা দেশ থেকে অন্য দেশে আনার সময় যে পরীক্ষা, সেটা আমরা ওই ইমপ্রুভমেন্ট ইন ফুড প্রোডাকশন চ্যাপ্টারতে আমরা পাই। যখনই কোনো ইন্ট্রোডাকশন হয় আর কি, সেখানে একটা মেথড ছিল ইন্ট্রোডাকশন, মানে অন্য জায়গা থেকে বীজ আনা। হ্যাঁ, বীজ বলতে যে কোনো ধরনের ইনোকুলাম, মানে সেটা ধরো আলু আনা হচ্ছে, তো আলুর বীজ, মানে সেটাও হতে পারে, কোনো গাছও হতে পারে, যে কোনো। মানে আমার ইচ্ছা হলো আমি অন্য দেশ থেকে কোনো কিছু নিয়ে চলে এলাম ব্যাগে ভরে, হ্যাঁ, এমন করা যায় না। কোনো লিভিং মেটেরিয়ালকে আনতে গেলেই তার সার্টিফিকেট লাগে, তাকে আগে চেক করতে হয়, তার একটা সার্টিফিকেট দেওয়া হয়, সেটা এয়ারপোর্টে চেক হয়, সেখানে একটা সার্টিফিকেট হবে। তারপরে যখন যে দেশে নামছে সে দেশে এয়ারপোর্ট অথরিটি আবার চেক করবে, তারপরে এই দেশে ঢুকবে। এটা হলো মেথড এই কারণের জন্যই, কারণ কোনো রোগ যাতে ছড়িয়ে না পড়ে। এটা মেজর কারণ, কোনো রোগ যাতে ছড়িয়ে না পড়ে। করোনার সময় দেখো সমস্ত মানে সমস্ত এয়ারপোর্ট আগে আগে বন্ধ করে দিচ্ছিল, কেন? যাতে কেউ বাইরে থেকে না আসতে পারে। দেশের মধ্যে যাওয়া হবার হয়ে গেছে, কিন্তু বাইরে থেকে যাতে না আসতে পারে এয়ারপোর্ট গুলো আগে বন্ধ করে দিচ্ছিল। তো সেই রকম ভাবে আর কি, যখনই কোনো অ্যালিয়েন স্পিসিসকে আনা হচ্ছে তখনই কিন্তু সেটা সমস্যা পড়বে। কিন্তু সেটা মেজর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ইন্টেনশনাল, মানে ইন্টেনশনালি ছিল না, মানে এটা, হ্যাঁ, এটা হয়তো কোনো কিছু সঙ্গে চলে এসছে, অথবা অন্য কারোর ইন্টেনশন ছিল, আমাদের ইন্টেনশন ছিল না, এমনও হতে পারে। ওকে, আচ্ছা, এবার এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। ঠিক আছে, সেই এক্সাম্পল গুলো একটু নিজেদের দায়িত্ব নিয়ে পড়তে হবে।
ঠিক আছে, এক্সাম্পল গুলো যে এখানে বাকি যে পিচ গাছের ক্ষেত্রে বা বাকি যে পার্থেনিয়ামের যে উদাহরণটা রয়েছে, হ্যাঁ, ক্যারট গ্রাস বলা হয়, ল্যান্টানা ক্যামেরা বা ইচোর্নিয়া, ওয়াটার হ্যান্ড মানে কচুরিপানা আর কি, হ্যাঁ, সেগুলো আমরা অলরেডি আলোচনা করে দিয়েছি। যেটা 3 নম্বর বুলেটে রয়েছে দেখো, ওই 3 নম্বর বুলেটের টোটাল পয়েন্টটাকে আমরা আগেই আলোচনা করেছি, এটাই মেজর পয়েন্ট এখানকার উদাহরণে, হ্যাঁ। আর আমেরিকান ক্যাটফিশ যেটা, এটা খুব একটা পরীক্ষায় আসে না। সুতরাং আগের বছরের কোশ্চেন গুলো খুললেই বুঝতে পারবে যে কোন কোন জায়গা থেকে কোশ্চেন গুলো এসছে, আর সেই হিসাবেই দেখো 3 নম্বর পয়েন্টটা থেকেই দেখবে কোশ্চেন এসছে। বাকি ইনভেসিভ মানে ওই অ্যালিয়ান স্পিসিস এর যে ইনভেশন, এইটা নিয়ে আর বাকি পয়েন্ট গুলো থেকে কোশ্চেন আসে না। ওকে, নেক্সট, কোএক্সিস্টেন্স। দেখো, when a species become extinct, the plant and animal species associated with an in an obligatory manner also become extinct. এখানে একটা কথা বলতেই হবে, সেটা হলো কিস্টোন স্পিসিস। এটা বুঝলেই বুঝে যাবে এই পয়েন্টের মানে কি। কিস্টোন স্পিসিস হলো যে কোনো একটা জায়গায় যদি একটা প্রজাতি বিলুপ্তি হয়, তাহলে সেই বিলুপ্তির সঙ্গে সঙ্গে যদি টোটাল ইকোসিস্টেম ভেঙে পড়ে, তখন সেই এরিয়ার মানে ওইটাকে সেই এরিয়ার কিস্টোন প্রজাতি বলা হবে। যেমন ধরো সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার, তাহলে ওকে যদি ওখান থেকে সরিয়ে নেওয়া হয় বা রয়্যাল বেঙ্গল টাইগারের যদি মৃত্যু হয়, তাহলে গোটা সুন্দরবনের ইকোসিস্টেম ভেঙে পড়বে। তার মানে রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের কিস্টোন স্পিসিস। বোঝা গেল? এই 4 নম্বর পয়েন্টটার এক্স্যাক্টলি এটাই মানে, যে যখন কোনো একটা প্রজাতি যখন বিলুপ্তি হচ্ছে, তখন সেই বিলুপ্তির সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যারা রয়েছে, তাদের সঙ্গে বাধ্যতামূলক সম্পর্কে যারা রয়েছে, এই যে বলেছে না অব্লিগেটরি ম্যানার, মানে যারা বাধ্যতামূলক ভাবে রয়েছে তাদের সঙ্গে সম্পর্কে, তাদেরও কিন্তু মানে মৃত্যু হবে বলতে পারো, তারা এক্সটিংক্ট করে যাবে, পৃথিবী থেকে বিদায় নেবে। তার মানে এখানে একজনের সঙ্গে অন্যজনের অ্যাসোসিয়েশন থাকে। যেমন ধরো আমি কথাই বলছি, ধরো একটা ইকোসিস্টেমের ক্ষেত্রে ফুড চেন নিয়েও আগের দিন কথা হচ্ছিল। ধরো সাপ যদি শুধুমাত্র ব্যাঙের উপর নির্ভর করে থাকে, তাহলে ব্যাঙ গেলে সাপ যাবে, কিছু করার নেই। এবার ব্যাঙের অল্টারনেটিভ যদি কেউ থাকে, যদি খরগোশ থাকে, ইঁদুর থাকে, ব্যাঙ মানে সাপের খাবার মতো কেউ থেকে যায়, তাহলে ব্যাঙ যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সাপ যাবে না। তার মানে কি একজনের সঙ্গে একজনের সম্পর্ক আছে। তাহলে এখানে যদি কোনো ক্ষেত্রে দেখা যায় এই ধরনের ফুড চেনে এমন সিস্টেম করা আছে যে সে ছাড়া আর কেউ নাই, তখনই কিন্তু এখানে একসঙ্গে এক্সটিংক্ট করে যাওয়ার গল্প আছে। মানে সেক্ষেত্রে ব্যাঙ গেলে সাপও তার পরে যাবে, কিছু করার নেই খাদ্যের অভাবে। তো এটা কি বলা হচ্ছে এই পয়েন্টে, যে একসঙ্গে এক্সটিংক্ট হয়ে যাওয়া আর কি, হ্যাঁ, কো এক্সটিংশনস হলো। এগুলো 4টে মেজর কারণ রয়েছে বায়োডাইভার্সিটি লসের। এবার দেখো কোন জায়গাগুলো থেকে আরো কোশ্চেন আসতে পারে ওভারঅল। সেটা হলো, ধরো 7টা পয়েন্ট দিয়েছে, দিয়ে বলেছে নিচের কোনগুলি বা নিচের কতগুলি বায়োডাইভার্সিটি লসের কারণ। 4টে পয়েন্ট এখান থেকে দিয়েছে আর 3টে মন গড়া দিয়েছে। সেটা কারণ হতেই পারে, সেটা মানে হয়তো তোমার ভাবনা চিন্তাতে মোরলেস সেটা কারণ হতেই পারে, কিন্তু সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে কোন 4টে পয়েন্ট আমরা এনসিইআরটি তে পেয়েছি, সেই 4টে কারণই কিন্তু আমরা এখানে উল্লেখ করবো। বোঝা গেল? এমন এমন পয়েন্ট দেবে, ধরো হয়তো এক চান্সে মনে হবে হ্যাঁ এটা কারণ বায়োডাইভার্সিটি লসের, কিন্তু দেখা গেল গভীরভাবে ভাবলে হয়তো দেখা গেল না এটা কারণ নাও হতে পারে, নাও হতে পারে, সেই রকমেরই কারণ দেবে। বোঝা গেল কি বললাম? তাহলে আমাকে মাথায় ওভারঅল এই 4টে পয়েন্টকে মাথায় ঢুকিয়ে রাখতে হচ্ছে, কারণ এই ধরনের কোশ্চেন আসবে যে উপরের কতগুলি সঠিক কারণ বায়োডাইভার্সিটি লসের। তখন দেখা যাবে 3টে দেওয়া আছে পয়েন্ট, মানে এ তে 3, বি তে 4, সি তে 5, ডি তে 6, এভাবে দেওয়া থাকতে পারে। বোঝা গেল? এইরকম বিষয়গুলো থাকতে পারে, সুতরাং সেই জায়গাগুলো একটু মাথায় রেখে ওভারঅল পয়েন্ট গুলো আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, রিজন ফর বায়োডাইভার্সিটি কনজারভেশন। আমরা যখনই বায়োডাইভার্সিটি পড়ছি, সঙ্গে সঙ্গে তার পরের পয়েন্টই মানে তারপরের আসছে ইটস কনজারভেশন। তাহলে যে কোনো জায়গায় বায়োডাইভার্সিটি পড়ার সঙ্গে সঙ্গে আমাদের তাদের কনজারভেশন, কিভাবে তাদেরকে সংরক্ষণ করা হবে, সেটা নিয়েও আমাদের সবসময়ই আলোচনা করতে হয়। ঠিক আছে? তো সেক্ষেত্রে আলোচনার বিভিন্ন রকম মেথডই এখানে দেওয়া আছে। ঠিক আছে? আর সেই মেথড নিয়ে আমরা মোটামুটি একটা মানে যতটা রেঞ্জে আলোচনা করা যায়, হ্যাঁ, একটু আধটু গল্প জুড়ে দিয়ে ততটা রেঞ্জে আমরা আলোচনা করবো, কারণ এই পরের পাতায় অনেক ধরনের বায়োডাইভার্সিটি কনজারভেশনের টাইপ দেওয়া আছে। সেই টাইপ গুলোকে অনেক সময় আমাদের একই রকম মনে হয়, কিন্তু তাদের মধ্যে মেজর ডিফারেন্স কি আছে সেগুলো নিয়েও আমরা বলবো। ঠিক আছে? একটু আধটু গল্প হবে, কিছু করার নাই, যেমন যেমন টপিক। Biodiversity is important for ecosystem health and for survival of human
race on Earth. There are three main reasons for conserving the biodiversity which have been classified into the following categories. তাহলে এখানে মেন যে ক্যাটাগরি গুলো রয়েছে, তিনটে ক্যাটাগরি দেওয়া আছে, সেই তিনটে ক্যাটাগরি নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে। ন্যারোলি ইউটিলিটিয়ান আর্গুমেন্টস কিরকম? হিউম্যান বিংস derive directly economic benefits from nature like food, firewood, fiber, construction material, industrial product like resin, gums, dyes, tannin and medicinally important products. দেখো, ন্যারো সেন্সে কিছু ভাবা হচ্ছে, কিছু ব্রড সেন্সে ভাবা হচ্ছে। ন্যারো সেন্সে অবশ্যই আমাদের রিকোয়ারমেন্ট গুলোর কথাই বলা আছে, এগুলো ন্যারো সেন্সে, যেগুলো ডাইরেক্টলি আমরা উপকৃত হই, ডাইরেক্টলি তাদের কাছ থেকে পাই। যেমন এখানে ধরো বিভিন্ন রকমের মেডিসিনাল প্ল্যান্ট, আমরা জানি ঔষধি গুণাগুণ সম্পন্ন উদ্ভিদের সংখ্যা ভারতবর্ষে প্রচুর প্রচুর, এবং সবাই প্রায় ওয়াইল্ড স্পিসিস। যে কোটাকে আমরা এখন এখানে কালচার করতে পেরেছি, সে কোটাকে ওয়াইল্ডের সঙ্গে এই হ্যাবিটেটের একটা হাইব্রিডাইজেশন করিয়ে এই হ্যাবিটেটে তাদেরকে কালচার করছি। তারা কিন্তু অ্যাকচুয়ালি ওয়াইল্ড স্পিসিস। দেখো, যে কোনো ওয়াইল্ড স্পিসিসকে আমরা ইচ্ছা করলে নিয়ে এসে আমাদের মাঠে কালচার করতে পারবো না, চাষ করতে পারবো না, কারণ প্রত্যেকেরই নিজের নিজের হ্যাবিটেট আছে। তাহলে সেই হ্যাবিটেটে সে থাকতে ভালোবাসবে, তাহলে তাকে বন থেকে ধরে নিয়ে সেখানে রাখলেই থাকবে কেন? মানে সেটা তুমি শুধু প্রাণীর কথা কেন ভাবছো, উদ্ভিদের কথাও তাই। তুমি যেমন ভাবছো যে বাঘকে ধরে নিয়ে এসে খাঁচায় ভরে দিলে বাঘ থাকতে পছন্দ করবে না, সিংহ পছন্দ করবে না, কেন তুমি ভাবছো যে গাছগুলো খুব একটা পছন্দ করবে? কারণ প্রত্যেকের তার ন্যাচারাল হ্যাবিটেট আছে। তাহলে গাছেদের ক্ষেত্রে কি করা যেতে পারে? তুমি যেমন বাঘকে বা সিংহকে যেমন এখানে একটা ন্যাচারাল পরিবেশ তৈরি করে তুমি রাখার চেষ্টা করছো, বন না হলেও বনের মতো করে কিছু একটা করার চেষ্টা করছো, তেমন ভাবতে হবে যে গাছগুলো ডাইরেক্টলি এখানে এনভায়রনমেন্ট তুমি দিতে পারবে না, কারণ তুমি তো ক্লাইমেট চেঞ্জ করতে পারবে না। পারবে কি? পারবে না। তাহলে তাদের ক্ষেত্রে মেন সংরক্ষণের বিষয় হতে পারে তাদেরকে লোকাল ভ্যারাইটির সঙ্গে ক্রস করানো। ওই ধরনের স্পিসিস যারা আছে তাতে কি হবে, লোকাল ভ্যারাইটিরা এখানে থাকতে অভ্যস্ত, তাদের সঙ্গে ক্রস করালে যে হাইব্রিড আসবে তারাও এখানে থাকতে অভ্যস্ত হবে। এইভাবেই করানো হয়। আর নিশ্চয়ই তোমার ওই ব্যাক ক্রস মনে আছে একটু একটু, হ্যাঁ, টেস্ট ক্রস আর ব্যাক ক্রস। যে পিতা মাতার গুণকে সন্তানের মধ্যে আনার জন্য ব্যাক ক্রস করানো হয়। আমরা যখন জেনেটিক্স পড়াবো তখন ডিটেলে বোঝাবো। তো এই ধরনের বিষয়টা করা হয় যে F1 যেটা এলো তাকে আবার ওই যার যার ক্রাইটেরিয়া চাইছি তার সঙ্গে আবার ক্রস। এলো না, বেশি এলো না, আবার ক্রস আনতেই হবে। যতবার ক্রস করাবো পিতামাতার গুণ আসতে থাকবে, মানে হোমোজাইগোসিটি প্রকাশ পেতে থাকবে। বোঝা গেল? তো এইভাবে একটা প্রজাতিকে আনা হয়। এবার বিষয় হলো যে এখানে যখনই ন্যারো সেন্সের কথা বলা হচ্ছে তখন আমাদের মানে যে রিকোয়ারমেন্ট গুলো থাকে একটা ওয়াইল্ড মানে জায়গা থেকে, সেগুলো বলা আছে। যেমন ধরো খাবারের জন্য, হ্যাঁ, সেখানে দেখো গাছ বেশি থাকলে অক্সিজেন বেশি পাবো, কম বেশি সবাই বোঝে, কিন্তু আমাদের অনেক বাধ্যবাধকতা থাকে, আমাদের অনেক লোভ থাকে, তার জন্য আমরা জেনে বুঝেও অনেক পাপ করি, জেনে বুঝেও অনেক কিছু করি। গাছ কেটে দিলে ক্ষতি হবে কম বেশি এমন নয়, যারা চুরি করছে তারা জানে না। তাদের সেন্সে কি থাকে, হ্যাঁ হবে সবার হবে, হবে সবার হবে, আমার আর কি হবে। আবার কেউ কেউ ভাবে আমি দুটো কাটলে আর কি হবে। মানে অনেক মানুষের তো অনেক রকম চিন্তা ভাবনা থাকে যে এত বড় বন আছে সেখান থেকে 100 টাকা না আমি কাটলাম, আমি বড় লোক হলাম, তাতে নেচারের কি এসে যাবে। কিন্তু সবাই যদি এরকম করে ভাবতে লেগে যায় তাহলে তো ব্যাপারটা সমস্যাই হবে, না? তো সেখানে নেচারের কথাও ভাবছে, খাবারের কথা বলা হচ্ছে, জ্বালানির কথা বলা হচ্ছে, ফাইবারের কথা বলা হচ্ছে, কনস্ট্রাকশন মেটেরিয়াল, এই যে বিভিন্ন ধরনের বিল্ডিং থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের ধরো ইন্ডাস্ট্রি হবে, কনস্ট্রাকশন হবে বিভিন্ন ধরনের, হ্যাঁ, তো তাদের জন্য বিভিন্ন রকমের কাঠ ফাট এসব লাগে। আর রেলওয়ে স্লিপার টিলপার বলেছিলাম সবই জিমনোস্পার্ম থেকে আনা, হ্যাঁ, আর সবই বন্য। তো সেই অর্থে সেগুলো দরকার। ইন্ডাস্ট্রিয়াল মেটেরিয়াল যেমন রেজিন আছে, গাম আছে, বিভিন্ন ধরনের রং আছে, ট্যানিন আছে, এবং সঙ্গে মেডিসিনাল ব্র্যান্ড আছে। এদের জন্য আমরা ডাইরেক্টলি বায়োডাইভার্সিটির উপর নির্ভর করি, এবং সেটা অবশ্যই বায়োডাইভার্সিটি কনজারভেশন করতে চাইবো, তার একটা উদ্দেশ্য যেহেতু পাই আমি ওখান থেকে, তা চাইবো আমি। আচ্ছা, 2 নম্বর, more than 25% of the drugs are derived from the plants and about 25,000 species of plant are used by native peoples as traditional medicines. তাহলে এখানে বলা আছে টোটাল মেডিসিনের 25% আমরা ডাইরেক্টলি ওয়াইল্ড স্পিসিস থেকে পাই, গাছেদের কাছ থেকে পাই।
তাহলে কতটা ইম্পর্টেন্ট জায়গা, যত মেডিসিন আমরা গ্রহণ করি তার 25% ডাইরেক্টলি ওয়াইল্ড স্পিসিস থেকে আসে। এবং 25,000 এমন প্রজাতি রয়েছে যেখানে নেটিভ পিপল যেগুলো রয়েছে, নেটিভ পিপল মানে হলো ওই সেই অঞ্চলে বসবাসকারী আদিবাসী লোক হতে পারে, সেই অঞ্চলে বসবাসকারী বিভিন্ন লোকজন যারা ওই রকমের ঔষধি গুণাগুণ জানে, সেই রকমের 25,000 রয়েছে যারা কিন্তু ডাইরেক্টলি মেডিসিনের উপর ডিপেন্ড করে না। তাদের কিছু হলে ওখানের গাছ গাছরা সম্পর্কে পিছনের পূর্বপুরুষের সব জ্ঞান আছে, তার আস্তে আস্তে শিখে যায় কোন গাছে কি আছে, সেগুলোকে ইউজ করে। সেরকম গাছের সংখ্যাও বলা আছে 25,000। জানলে অবাক হবে, আমাদের দেশ তো বলেছি আগেও যে গুরুত্ব দেয় না খুব একটা আমাদের দেশের মেডিসিনাল ভ্যালু নিয়ে। কিন্তু অন্যান্য দেশ থেকে তারা ইন্টারপ্রিটার নিয়ে আসে, মানে যারা ওই ল্যাঙ্গুয়েজকে, লোকাল ল্যাঙ্গুয়েজকে বুঝতে পারবে, সঙ্গে ইংলিশ অথবা যে যেখান থেকে এসছে লোক ট্রান্সলেট করতে পারবে, কারণ ওখানকার আদিবাসীদের সঙ্গে ডাইরেক্টলি কথা তো বলতে পারবে না, ভাষা জানবে না। তো ইন্টারপ্রিটার যারা আছে তাদেরকে সঙ্গে করে নিয়ে এসে সেখানকার লোকাল পিপলদের সঙ্গে বসে যে আপনারা বলুন এখানে কোন কোন গাছ আছে, কি কি কাজে আমরা ব্যবহার করেন, সেই সমস্ত গুণাগুণ জেনে এখান থেকে সব ইনফরমেশন নিয়ে চলে যায়, দিয়ে সেই ডেটা কোড থেকে এখানকার স্পিসিস নিয়ে গিয়ে ওখানে চাষ করে, এখান থেকে স্পিসিস নিয়ে গিয়ে ওখানে গিয়ে তারা মেডিসিন তৈরি করে। আর আমরা বোকার মতো দেখি, কারণ আমরা ব্যাপারটাকে গুরুত্ব দিই না খুব একটা। বোঝা গেল? যদিও 25% ড্রাগস আমাদের এখানেও তৈরি হয়, একদমই গুরুত্ব দিই না তা নয়, কিন্তু এর থেকেও অনেক বেশি গুরুত্ব আছে। এটা যদি ন্যারো সেন্সে ভাবি তাহলে, ব্রডলি আর্গুমেন্টস তাহলে কি হবে? Biodiversity plays an important major role in maintaining and sustaining supply for goods and services from various species as well as ecological systems. The different ecological services provided are, দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে এখানে তোমার যে সমস্ত তোমার যে সমস্ত ওয়াইল্ড স্পিসিসকে আমরা বিভিন্ন ভাবে ইউজ করি, বা টোটাল বায়োডাইভার্সিটিকে আমরা যেভাবে ইউজ করি, তাতে আমরা এটা বুঝতে পারছি যে বিভিন্ন ধরনের মেটেরিয়াল যেমন আমাদের লাগে, তেমন একটা জায়গার নেচারকে যদি আমরা টিকিয়ে রাখতে পারি, তার ইকোসিস্টেমটাকে টিকিয়ে রাখতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের বেনিফিট হবে। গোটা ইকোলজিক্যাল সিস্টেম থাকলে আমরা তবেই টিকে থাকতে পারবো, কম বেশি আমরা জানি। এবার তিনটে ডিফারেন্ট ইকোলজিক্যাল সার্ভিসের কথা বলা হয়েছে এখানে। আমেরিকান ফরেস্ট ইজ এস্টিমেটেড টু কন্ট্রিবিউট 20% অফ দ্য টোটাল অক্সিজেন। আগেও এই নিয়ে কথা হয়েছিল যে টোটাল পৃথিবীতে যত অক্সিজেন লাগে তার 20% একাই দেয় আমাজন ফরেস্ট, ঠিক আছে? আর সেই জন্য তাকে আর্থের লাং বলা হয়, লাংস বলা হয়, ফুসফুস বলা হয়। ইকোসিস্টেম প্রোভাইডস পলিনেশন pollinators like bees, bumblebees, birds and bats which pollinate plants from to fruit and seeds. ফুল থেকে ফল হয় আর বীজ হয় ডিম্বক থেকে, সবাই জানে ডিম্বাশয় থেকে ফল আর ডিম্বক থেকে বীজ, সবাই জানে। তাহলে এখানে বিভিন্ন ধরনের যারা পলিনেটর রয়েছে তাদেরকেও কিন্তু অ্যাকচুয়ালি সাপ্লাই করে একটা ইকোসিস্টেম, একটা বায়োডাইভার্সিটি। তাহলে বায়োডাইভার্সিটি যত লস হবে তত পলিনেটর কমবে, তত টাইপের পলিনেটর কমবে, তত টাইপের পলিনেটর কমবে, তত সেই টাইপের পলিনেশন গুলো আর হবে না। তার মানে ঘুরে ফিরে আবার সেই গাছগুলোর ক্ষেত্রে পলিনেশন না হওয়া মানে সেক্সুয়াল রিপ্রোডাকশন না হওয়া, তার মানে তো মৃত্যু, তার মানে তো নেক্সট জেনারেশন না হওয়া, তার মানে তো ঘুরিয়ে মৃত্যু, তাই না? তাহলে আমরা যদি দেখো সব ঘুরে ফিরে গোল গোল হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা যদি হিসাব মতো এমন কিছু ধরো পলিউশন এমন লেভেলে নিয়ে গেলাম যেখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের পতঙ্গ বা বিভিন্ন ধরনের এই ধরনের পোকামাকড় মরে যাচ্ছে। এবার দেখা গেল তারা কোনো না কোনো গাছের ক্ষেত্রে পলিনেটর হিসেবে কাজ করতো, তারা মরে যাওয়ার জন্য সেই গাছগুলো পলিনেশন হলো না, আর সেই গাছগুলো পলিনেশন হলো না মানে সেক্সুয়াল রিপ্রোডাকশন হলো না, তার মানে তাদের সংখ্যা বাড়লো না, তার মানে সেই প্রজাতিটাও কিন্তু পলিনেটরের জন্য নষ্ট হয়ে যাচ্ছে। কারণ যে ধরো আমি কথাই বলছি, যে ধরো বি পলিনেটেড, বিভিন্ন ধরনের পলিনেটিং এজেন্ট আছে, যে যে যার দ্বারা পলিনেশন হয়, সে যদি না থাকে তো সে কি মোড চেঞ্জ করে নেবে যে আমি আগে কীট পতঙ্গ দ্বারা হতাম, ঠিক আছে হচ্ছে না তাহলে এখন চলো ইয়ার দ্বারাই হই, এমন তো হবে না, না? তাহলে সেক্ষেত্রে মোড চেঞ্জ হবে না এইভাবে। তাহলে সেটাও ভাবতে হবে যে বিভিন্ন পলিনেটর নষ্ট হয়ে গেলে এইভাবে কিন্তু ঘুরিয়ে ইকোসিস্টেম নষ্ট হয়ে যাবে। আর কি রয়েছে? আচ্ছা, অ্যাস্থেটিক প্রেশার লাইক বার্ড ওয়াচিং স্প্রিং ফ্লাওয়ার্স ইন ফুল ব্লুম, ওয়াকিং থ্রু দেয়ার thick forest, walking up to the bubble songs, etc. Some of the benefits of the ecosystem.
এটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার নয়। সেটা হলো যে এই যে মানে কি বলবো ওই চিত্ত বিনোদন বোঝো, এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট, ঠিক আছে? তো বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্টের ব্যাপারও থাকে সঙ্গে। যেমন আমরা ধরো বিভিন্ন জায়গায় বেড়াতে যাই, বন জঙ্গলে ঘুরতে যাই, তাহলে সেই ঘুরতে গিয়ে আমরা একটা এই নর্মাল লাইফ থেকে 5 দিন বাইরে গিয়ে একটা একটা ফুর্তি নিয়ে আসি, যে তারপর আবার 6 মাস কাজ করার ক্ষমতা রাখি, ঠিক আছে? তো সেই রকমের অনেক গুণাগুণ আছে, যাই হোক, লেস ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, এথিক্যাল রিজনস, দেয়ার আর থাউজেন্ডস অফ পিপলস and animals, sorry, thousands of plants, animals and microbes on this earth which are not useless. Everyone has some intrinsic value, even if it is not any economic value to us. একটা কথা মাথায় রাখবে, পৃথিবীতে যারা আছে তাদের থাকার দরকার আছে, তাই আছে, একদম সিম্পল ব্যাপার। তুমি যদি ভাবছো মশাগুলো কেন আসে, ফালতু কত ঝামেলা করে, এত কামড়ায়, এত রোগ ছড়ায়, তার জন্য অল আউট, গুড নাইট থেকে আরম্ভ করে কত ঝামেলা আছে, মশাগুলোর কি ভূমিকা আছে? না থাকলেই পারতো, মশা কটাকে না থাকলেই পারতো, মশা কটা থাকার কি দরকার ছিল? এবার তোমার কি মনে হয়, বিজ্ঞানীরা এত কিছু করতে পারছে, বিজ্ঞানীরা এখানে ওখানে এত কিছু পাঠিয়ে দিচ্ছে, আর মশা কটাকে মারতে পারতো না? পৃথিবীর মশা কটাকে মারতে পারতো না? এমন কোনো ওষুধ বার করতে পারতো না যে মশা কটা মারা যাবে? কিন্তু মারবে কেন? দেখো, অল আউট গুড নাইট দেওয়া হয়েছে তোমার বাড়ির মশা কটাকে মারার জন্য, ওই বাগানে গিয়ে মশা কটা মারার জন্য নয়, বা বনে গিয়ে মশা কটা মারার জন্য নয়। কারণ ওদের কেউ, ওদের ওপর বেস করেও কেউ বেঁচে আছে, তাই না? কেউ রয়েছে মশা খেয়ে বেঁচে থাকে, বোঝা গেল? তাহলে প্রত্যেকের ভূমিকা আছে, এই পৃথিবীতে যারা আছে তাদের প্রত্যেকের ভূমিকা আছে। ডাইরেক্টলি তাদের ইম্পর্টেন্স আমাদের কাছে নাই বা থাকে, নাও থাকতে পারে। তো সেই অর্থে আমাদের মনে হচ্ছে যে ইম্পর্টেন্স ডাইরেক্টলি নেই আমাদের কাছে, কিন্তু তাই বলে ইকোসিস্টেমে তার ইম্পর্টেন্স নাই এমন নয়। আর সেই জন্য মশা মারবে মারো, ঘরে মারো, ওই বাইরে গিয়ে মশা মারার কোনো দরকার নেই। মানে একটা ব্যাট কিনেছো মশা মারার জন্য, এখন ঘরে মশা পাচ্ছ না, তাই জন্য বাগানে গিয়ে, এখানে গিয়ে, ওখানে গিয়ে, বনে বাজারে চটপট করে আওয়াজ হচ্ছে, বেশ মজা লাগছে, চলো যেখানে পারবো সেখানে গিয়ে মশা মারবো। এটা না করলেও চলবে আর কি, হ্যাঁ, এটাই বলা হচ্ছে। বোঝা গেল? তাহলে এখানে স্পষ্ট বলে দিচ্ছে যে এভরি ওয়ান হ্যাজ সাম ইন্ট্রিনসিক ভ্যালু, ইভেন ইফ ইট ইজ নট এন ইকোনমিক ভ্যালু টু আস। আমাদের কাছে কোনো ইকোনমিক ভ্যালু নাই থাকতে পারে, তাই বলে যে সেটার কোনো ভ্যালু নাই, এই পৃথিবীতে সেটা ভ্যালুলেস এমন কিন্তু নয়। ওকে, it is therefore our moral duty to ensure well-being of all living creatures for the utilization of future generation. তাহলে এটা আমাদের করা উচিত, যে এত কারণ থাকার জন্য এই সবাইকে আমাদের রক্ষা করা উচিত। আর আমরা চাইবো যে এদের সবার রক্ষার মাধ্যমে সবকিছু সব ইকোসিস্টেম থাকবে। এবার দেখো, বাঁচানো, গাছ বাঁচানোর ক্ষেত্রে আবার মানে এমনি নর্মালি আবার অনেক রকমের মানে আরো কি বলবো, আরো বিভিন্ন ধরনের মেথড ইউজ করা হয়, যেটা প্রাচীন আমল থেকে হয়ে এসছে। কিছু না, ধরো বিভিন্ন গাছ তো মানে এমন যেমন বট গাছ, অশ্বত্থ গাছ, এই গাছগুলো কি বহুদিন বাঁচে আর প্রচুর বড় হয়, 50 বছর, 100 বছর, 150 বছর পর্যন্ত বেঁচে যায়। মানে এই ধরনের গাছগুলো লাগালে আমরা একদম মানে অনেক দিন ধরে তাদের কাছে সার্ভিস পাবো। তো আগেকার লোকেরা কি করতো, যে কিছুই নয়, ধরো একটা হিন্দু এরিয়া, সেখানে একটা এটা পাথর নিয়ে গিয়ে বসিয়ে দিল, একটু সিঁদুর ফিন্দুর মাখিয়ে দিল, নে, আর ওই গাছে কেউ হাত দেবে না। ওই গাছ তো কাটা তো দূরের কথা, গাছের ডালেও কেউ স্পর্শ করবে না। আবার এমন একটা গাছ আছে যে ওই চাদর চড়ানো বলো না, তো এটা দেখা গেল এটা এরকম এরকম করেছে, ব্যাস, আর মুসলিমদের কোনো লোক ওই গাছের হাত দেবে না। মানে এগুলো কিন্তু ভেবো না যে এই যে যত আমরা দেখি রাস্তাঘাটে, শহরে দেখা যায় না, গ্রাম সাইডে দেখবে রাস্তাঘাটে যত মন্দির, সব সেই গাছের তলায়, কিংবা এই আছে ওই আছে, এগুলো লজিক্যালি কোনো ঠাকুর ফাকুর হ্যান ত্যান এসব কিছু না, জাস্ট গাছকে বাঁচাবার একটা ওয়ে আউট বার করেছিল তারা, যে এই ধরনের করে দিলে এই গাছগুলোকে কেউ হাত দেবে না, তাহলে এই গাছ কটা টিকে গেল। বোঝা গেল? এটা হলো মেথড। এই 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 ধরনের মেথড দিয়ে কিন্তু আজও অনেক গাছ বেঁচে আছে, অনেক অনেক গাছ বেঁচে আছে আজও। হ্যাঁ, তুমি শহরের বুকেও দেখলে তুমি একটু খুঁজে পাবে, দেখবে ওইরকমই চাদর চড়ানো আছে, অথবা এরকম ওই দুটো ইয়ে জাস্ট ওই পাথর নামানো আছে, যে ভালো করে সিঁদুর ঠেলে দিচ্ছে, নেমে চাকর ব্যাপার। দেখবে শনি মঙ্গলবারে পুজোও দেয় লোকে, ওই গাছটাতে পুজো দেয়, গাছে নাকি ঠাকুর আছে, এই আছে ওই আছে, আদতে হয়তো কিছুই নাই।
হ্যাঁ, মানে জাস্ট গাছটাকে বাঁচানোর একটা মেথড, গাছটাকে পুজো করা হচ্ছে, বোঝা গেল? এই সমস্ত চিন্তা ভাবনাও কিন্তু মানুষের মাথা থেকে বেরিয়েছিল। তো সেই টাইম থেকেও অনেক গাছকে আটকাতে পেরেছে, মানে বাঁচাতে পেরেছে। এবার এগুলো কি ওয়াইল্ড স্পিসিস এর ক্ষেত্রে সম্ভব? নিশ্চয়ই সম্ভব নয়। এগুলো আমাদের এখানকার পরিবেশে যে সমস্ত গাছ আছে তাদের বাঁচানোর একটা মেথড হতে পারে। হলো। এবার বিভিন্ন ধরনের যে সমস্ত বায়োডাইভার্সিটি কনজারভেশনের মেথড রয়েছে, সেই মেথড গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমেই দেখো, ইন সিটু আর এক্স সিটু কনজারভেশন। কনজারভেশনের দুটো মেথডই আমরা জানি, কম বেশি এখানে যা যা মেথড আছে কম বেশি সবাই জানে, বেশি বকার দরকার নেই, কম সম দিয়ে টুকটাক করে ছাড়বো। ইন সিটু নিজের পরিবেশে সংরক্ষণ করতে বলা হয়, আর এক্স সিটু পরিবেশ তৈরি করে নিয়ে, তার মতো করে পরিবেশ তৈরি করে নিয়ে সংরক্ষণ করাকে বলা হয়। এবার ন্যাচারালি তার মতো কি পরিবেশ আমরা তৈরি করতে পারবো কখনো, না পারা যায় কখনো? যেমন উদাহরণ দেখো, ধরো বর্ধমানের ডিয়ার পার্কে দেখো, একটা বাঘের বাচ্চাকে নিয়ে আসা হয়েছে। তাকে কি করা হয়েছে, একবারে ঠাঁ রোদে, মানে যে জঙ্গলে থাকে তার জন্য একটা গাছও রাখা হয়নি। মানে যে জায়গাটার মধ্যে ঘেরা আছে সেখানে একটা মরা গাছ উল্টে পড়ে আছে, মরা গাছ, মানে সে বহু কাল আগে মারা গেছে, শুধু কাঠটাই আছে আর কিছু নাই। সেই গাছটি উল্টে পড়ে আছে, আর তার জন্য দুটো বা তিনটে ঘর করে দেওয়া আছে। এই ঘরটাই তার এই ঠাটা রোদে থাকার জায়গা। যে বনে থাকে তাকে ফাঁকা ফুটবল মাঠে ছেড়ে দিয়েছে এসে, দিয়ে বলছে নাকি এটা নাকি জুলজিক্যাল পার্ক, এখানে নাকি এক্স সিটু সংরক্ষণ হচ্ছে। এগুলো সংরক্ষণের নামে কি অত্যাচার হচ্ছে, তাই না? একটা উদাহরণ দিলাম যেটা আমাদের চোখের সামনে আমরা পাচ্ছি। তেমন তুমি আলিপুর চিড়িয়াখানায় যাও, একটা বাঘের জন্য যে পরিবেশ, একটা সিংহের জন্য যে পরিবেশ, তাতে গোটা আলিপুর চিড়িয়াখানা লাগবে একটা বাঘকে রাখতে। সুন্দরবনের একটা বাঘের সঙ্গে একটা বাঘের মিটই হয় না, আর তার জন্য তাদের রিপ্রোডাকশন হয় না। সেই রিপ্রোডাকশন করানোর জন্য আবার আমাদেরকে হেল্প করতে হয়, মানে আমরা তারা তো 12টা বাজিয়ে দিয়েছি, আমাদেরই আবার সঙ্গে হেল্প করতে হয় তাদের রিপ্রোডাকশনের জন্য, মিটিং পার্টনার খুঁজে পায় না। সেই সুন্দরবনে যেখানে একটা বাঘের সঙ্গে একটা বাঘের মিটিংই হচ্ছে না, সেখানে একটা আলিপুর চিড়িয়াখানার একটা জায়গা যেখানে বাঘ নিয়ে গাদা কথা লেখা আছে, সেই জায়গাটা কি তার জন্য এনাফ হতে পারে কখনো? তাহলে এখানে এক্সিটু সংরক্ষণের মেথডে ওই কম বেশি সব জায়গায়, এখানে একটু বেশি অত্যাচার হলো, ওখানে একটু কম অত্যাচার হচ্ছে। ওখানে গাছপালা বন জঙ্গল তৈরি করার চেষ্টা করা হয়েছে কিছু, এখানে তো ফুটবল গ্রাউন্ডে রাখা হয়েছে, ঠিক আছে? এই হলো এক্সিটু সংরক্ষণ। যাই হোক, তাহলে ইনসিটু হলো নিজের পরিবেশে, আর এক্সিটু হলো পরিবেশ তৈরি করে। এবার ইনস্টিটিউটের ক্ষেত্রে কি রয়েছে, বায়োডাইভার্সিটি হটস্পট আর প্রোটেক্টেড এরিয়াস। প্রোটেক্টেড এরিয়ার মধ্যে বায়োস্ফিয়ার রিজার্ভ, ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ আর স্কেয়ার্ড গ্রুপস। আমরা প্রত্যেকটা জায়গা নিয়ে আলাদা আলাদা করে আলোচনা করে দিচ্ছি, একটু ভালো করে মন দিয়ে শুনবেন। প্রথমে আমরা হটস্পট নিয়ে কথা বলে নিই, ঠিক আছে? পৃথিবীতে মোট 36টা হটস্পট আছে, ঠিক আছে? একদম যদি তুমি 5-7 বছর আগেকার বই খোলো তাহলে 25 পাবে, তারপর যদি 2 বছর আগেকার বই খোলো তাহলে 34 পাবে, এখন রিসেন্ট বই খুললে তুমি 36 পাবে। মানে এখন 36টা হয়ে গেছে হটস্পট রিজিয়ন। এটাকে নিয়ে আমরা একটু পরে আলোচনা করব, হটস্পট নিয়ে। হ্যাঁ, মোবাইলের হটস্পট তো নয় এটা, বায়োডাইভার্সিটির হটস্পট রিজিয়ন। এটা নিয়ে একটু পরে কথা বলছি, কারণ এর আগে কিছু কথা বলার আছে। সেটা হলো বাকি ধরনের যে সমস্ত কনজারভেশন রয়েছে, মেথড রয়েছে, তাদের নিয়ে। দেখো, সবচেয়ে এক্সিটুতে, সরি ইনসিটুতে যারা পপুলার ইনসিটুতে, তাহলে হলো ধরো ন্যাশনাল ফরেস্ট, দেখো ইনসিটুতে এটা খুব পপুলার, তাই তো? এটা খুব পপুলার ইনস্টিটিউটে, এটা খুব পপুলার। এবার আমাদের কিন্তু দেখবে অনেকেরই কম বেশি মনে হয় সবগুলোতে একই রকমের, কি পার্থক্য আছে রে বাবা কে জানে। দু একটা পার্থক্য আমরা জানি, বাকিগুলো তো সবই একই রকম মনে হয়।
আমরা সেই মেজর ডিফারেন্স গুলো একটু বলে দেবো, যেদের মধ্যে পার্থক্য কি আছে আর মিল কি আছে। ঠিক আছে, দেখো সিমিলারিটি কি আছে তিনটেতেই, এবং তুমি যদি এখানে স্কেয়ার্ড গ্রুপ অ্যাড করো তাতেও তাই, সবকটাতেই মিল কি আছে, মানে সিমিলারিটি কি আছে। দেখো সবকটাতেই গাছ কাটা পশু হত্যা নিষেধ, মানে আইনত দণ্ডনীয় অপরাধ। হ্যাঁ, এবং আহ একটা মানুষকে মারলে, ডাইরেক্টলি না হলে ইনডাইরেক্টলি যদি কোনো মোটিভ থাকে আর কি, মোটিভ মানে সেই অর্থে বলতে চাইছি যে যদি এমন হলো যে তুমি তোমার সেফটির জন্য তাকে মেরে ফেললে, ঠিক আছে, তোমার মারতে এসেছিল, এখন ধস্তাধস্তিতে সে মরে গেছে, হলো, তো এটাও তো ধরো মৃত্যু, তাহলে সেই হিসাবে তোমার সাজা হবে না তা নয়, তোমার সাজা হবে, কিন্তু কম দিন হবে। কিন্তু একটা গাছ কাটলে তার থেকে বেশি দিন সাজা হতে পারে। একটা গাছ কাটলে যদি তুমি কোনো এনভায়রনমেন্টাল ইস্যুতে যদি কেস খাও, তাহলে সেই কেস কিন্তু তোমার একটা মানুষ মারার থেকে বেশি দিন চলতে পারে। এমন মারাত্মক বিষয় আছে। গ্রিন বেঞ্চ নাম শুনে থাকবে, গ্রিন বেঞ্চের নাম শুনে থাকবে, এনভায়রনমেন্টাল ইস্যু চ্যাপ্টারতে গ্রিন বেঞ্চের নাম শুনে থাকবে। যে বেঞ্চ, এইগুলো তো খুব কমন জিনিস হয়ে গেছে, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, মানে এত কেস কাবাডি চলে আমাদের এখন পশ্চিমবঙ্গে যে আমরা ওই ওইগুলো সম্পর্কে একটু আধটু নলেজ চলেই আসে, না শুনবো না বললেও শুনিয়ে দেয় কেউ কেউ। সিঙ্গেল বেঞ্চে এই রায় দিয়েছে, তারপর ডিভিশন বেঞ্চে এই রায় দিয়েছে। ওগুলোর মানে কি? ওগুলোর মানে হলো সিঙ্গেল বেঞ্চ মানে একজন বিচারপতি থাকে, ডিভিশন বেঞ্চ মানে দুজন বিচারপতি থাকে, বুঝে গেল? গ্রিন বেঞ্চ মানে কি? সেটা হলো এনভায়রনমেন্টাল, আমাদের দেশে যেভাবে বিচার করা হয় তাতে একটা বিচার জানো, সে যদি তার একটা মানে তার ইয়াং লাইফ নিয়ে কোনো একটা কেস করে, দেখা যাবে সে তখন মরছে, মানে হয়তো বিছানায় শুয়ে আছে, মরবো মরবো করছে, তখন তার ফাইসলা হচ্ছে, বুঝা গেল? আর কেস করেছিল ইয়াং লাইফে, তার ইয়াং লাইফ নিয়ে কিছু একটা কেস করেছিল, সেটা বিয়ে হতে পারে, কিছু হতে পারে, আর ইয়াং লাইফ পার করে দিয়ে তারপর মিডিল এজ, তারপরে শেষ লাইফ, শেষ জীবনে এসে তার কেস মিটছে। এই আমাদের দেশে কেস মেটানোর যে ব্যাপার স্যাপার থাকে, 15 বছর 20 বছর চলতেই থাকে। যাই হোক, সেখানে ধরো ন্যাশনাল হাইওয়ে তৈরি হবে, তার দুপাশে ধরো গাছ কাটছে, র্যান্ডামলি গাছ কাটছে, লক্ষ লক্ষ গাছ কাটছে, ধরো সেই নিয়ে তোমার খুব মাথা ব্যথা হয়েছে, তুমি একজন পরিবেশবিদ, ধরো তুমি কি একটা কেস ঠুকেছো, তাহলে আমাদের এখানে যা সিস্টেম সেই হিসাবে চললে গাছ কেটে রাস্তা হয়ে, সেই রাস্তা খারাপ হয়ে আরেকবার রাস্তা হওয়ার সময় হয়তো কেসে উঠবে আবার, হ্যাঁ শুনানি হবে তখন। যেমন যেমন হয়েছিল দেখো, এর আগের বছরে দেখবে গ্রীষ্মের ছুটি পড়েছিল স্কুলে, ঠিক আছে, 30 দিন না, সরি 40 দিন না কোনো একটা ছুটি ছিল, সেই ছুটি নিয়ে অনেক টিচারদের গ্রুপ মামলা করেছিল। সেই মামলার প্রথম শুনানি হচ্ছে কবে? যেদিন ছুটি পেরিয়ে স্কুল খুলছে সেদিনকে, যেদিন ছুটি শেষ করে স্কুল খুলছে সেদিন মামলা হচ্ছে কি না ছুটি দেওয়া যাবে কি যাবে না। বুঝতে পারছো তো ইন্টারেস্টিং ব্যাপার? তাহলে এই যদি হয়, তাহলে পরিবেশ সংক্রান্ত মামলা যদি এরকম জায়গায় যায় তাহলে কি হারে ঝুলতে পারে ব্যাপারটা। সেই জন্য পরিবেশ সংক্রান্ত মামলাগুলোকে পুরো আলাদা বেঞ্চই করে দিয়েছে, ওটাকে গ্রিন বেঞ্চ বলা হয়, যেখানে শুধুমাত্র পরিবেশ সংক্রান্ত মামলাকে বিচার করা। তুমি জানো কিনা জানি না, আমাদের বাড়ির যদি কোনো গাছ কাটতে হয় তাদেরও পারমিশন নিতে হয়, তাতেও মিউনিসিপ্যালিটির পারমিশন নিতে হয়। গ্রাম সাইডে পঞ্চায়েত তো মাথা ব্যথা করে না, কেউ পিন মারে না, সেই জন্য কোনো ঝামেলা হয় না, কিন্তু শহরের বুকে নিজের বাড়ির গাছ কাটলেও পারমিশন নিতে হবে, নিয়ম। যদি ফেঁসে যাও তাহলে ব্যাপকভাবে ফাঁসবে, ওই কেস হওয়া মানে ব্যাপকভাবে কেস হবে কিন্তু, হ্যাঁ, এবং দীর্ঘদিন ধরে চলতে থাকবে। যাই হোক, আমাদের বলার বিষয় হলো এই সবকটা জায়গাতেই গাছ কাটা যায় না, পশু হত্যা করা যায় না, এই সবকটা জায়গাতেই বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। এবার অনুমতি হতে পারে লিখিত, অনুমতি হতে পারে টিকিট কেটে, পয়সা দিয়ে, ওটা অনুমতি। তুমি যখন ডিয়ার পার্কে যাচ্ছ 20 টাকা টিকিট নিচ্ছে, মানে অনুমতি দিচ্ছে, মানে অনুমতি দিচ্ছে তোমাকে, আপনি ঢুকতে পারেন, বোঝা গেল? তাহলে হয় সরকার কাছে পারমিশন নিয়ে অথবা টিকিট কেটে ঢুকতে হবে, এটা হলো অনুমতি সাপেক্ষে। বিনা পারমিশনে এখানে শুটিং মানে যা যা হয় আর কি, এইগুলো কিছু করা যাবে না, সব অনুমতি লাগবে, পয়সা দিয়ে হোক বা অনুমতি নিয়ে হোক, হলো। কোনো প্লাস্টিক বা এই ধরনের জিনিসপত্র নিয়ে ঢোকা যাবে না, বাইরের খাবার নিয়ে ঢোকা যাবে না, কারণ বাইরে খাবার নিয়ে ঢুকলে এই সমস্ত ছেলে মেয়ে আছে যারা বান্দরকে কুকুরে খাওয়াতে চাইবে, যারা শিম্পাঞ্জিকে চিপস খাওয়াতে চাইবে, আর যেগুলো তাদের পক্ষে আনহেলদি, মরে যেতে পারে, সেই জন্য বাইরের খাবার নিয়ে ঢোকা যাবে না, কারণ ভিতরে একটা ক্যান্টিন আছে।
বাইরে খাবার নিয়ে যদি ঢুকবে তাহলে ভেতরে ক্যান্টিনে কি বিক্রি হবে? এগুলোই মেন জিনিস। হ্যাঁ, ওগুলো তো বাইরে দেখানো হয়, ঠিক আছে। এই এই সব এগুলো কমন, এগুলো কমন। আলাদা কি আছে দেখো, ন্যাশনাল ফরেস্ট, ন্যাশনাল লেভেল একটা ফরেস্ট মানে বুঝতে পারছো তার এরিয়া বিশাল হবে। সেই তুলনায় স্যাংচুয়ারি অনেক ছোট, সেই তুলনায় বলেছি, সেই তুলনায় স্যাংচুয়ারি ছোট হবে। এটাতে পরে আসছি, ওই দুটোতে আগে আসছি। তাহলে ওটা বড় হবে, এটা ছোট হবে। আচ্ছা, ন্যাশনাল ফরেস্টের ক্ষেত্রে কি হবে? কোনো পার্টিকুলার স্পিসিস কে দেখে সংরক্ষণ করা হয়নি, একটা বিশাল এরিয়া, ওয়াইল্ড লাইফ আছে ওখানে, তো তাকে গোটাটা সংরক্ষণ করে দেওয়া হলো, কাউকে দেখে সংরক্ষণ করা হয়নি। স্যাংচুয়ারিতে কোনো, দেখো স্যাংচুয়ারির বাংলা হলো অভয়ারণ্য। দেখো নামটা শুনে শুনেই কেমন বাংলাতে মনে হচ্ছে যে নির্ভয়ে বিচরণ করতে পারে এমন একটা ব্যাপার স্যাপার রয়েছে। তার মানে হ্যাঁ, ঠিকই ভেবেছো। সেটা হলো এটা মেনলি কোনো প্রাণীকে সংরক্ষণ করার জন্য করা হয়েছে, তাই বলে তুমি এমন নয় যে ম্যানগ্রোভ কেটে নেবে, সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারকে সংরক্ষণ করা আছে আর তুমি কি কোনো ম্যানগ্রোভ অরণ্যকে তুমি কেটে ধ্বংস করে দেয়, এমন পারবে না। কিন্তু হ্যাঁ, ওর উদ্দেশ্যে সংরক্ষণ, কিন্তু সবাই সংরক্ষণ, একটা উদ্দেশ্য আছে, কাউকে উদ্দেশ্য করে সংরক্ষণ করা হয়েছে, যেটা স্যাংচুয়ারিতে হয়। বোঝা গেল? ন্যাশনাল ফরেস্টের ক্ষেত্রে কি হয়, যদি কেউ খেতে পায় আর না পায় এমন কিছু তদারকি ওখানে হয় না, কিন্তু স্যাংচুয়ারিতে হয়। বাঘ খেতে না পেলে মাংস কিনে দেওয়া হবে, কিনে মাংস দেওয়া হবে, ভেতরে ব্যবস্থা আছে। ভ্যাকসিনেশন, ন্যাশনাল ফরেস্টের ক্ষেত্রে ভ্যাকসিনেশনের ব্যবস্থা নাই। এখন সব করা হচ্ছে যদিও, কিন্তু আমরা ডিফারেন্সে বললে বলবো নাই। স্যাংচুয়ারিতে অবশ্যই ভ্যাকসিনেশন সব প্রসিডিওর আছে। ন্যাশনাল ফরেস্টে মেটিং পার্টনার খুঁজে পেলো কি না অত দেখার দরকার নাই, কিন্তু স্যাংচুয়ারিতে অবশ্যই মেটিং পার্টনার যদি খুঁজে না পায় তো মেটিং পার্টনার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব রাখে স্যাংচুয়ারির যারা লোকজন আছে তারা। বোঝা গেল? এইগুলো হলো বেসে, হ্যাঁ ওটা সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা রেগুলেট করে, এটা স্টেট গভর্নমেন্ট দ্বারা রেগুলেট হয়, এটা তোমরা জানো, ঠিক আছে। এগুলো হলো ডিফারেন্স। আর আগেই বললাম সিমিলারিটি কি আছে, বোঝা গেল? তাহলে সিমিলারিটি আর ডিসিমিলারিটি বললাম। এবার দুটো প্রসেস থাকতেও কেন 3 নম্বর আবার বায়োস্ফিয়ার রিজার্ভ আনা হলো, এটা সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়। কেন? কারণ দুটো ভালো মেথড রয়েছে, সেই মেথডের পরে আবার তৃতীয় মেথডের কেন প্রয়োজন হয়, সেটা সমস্যাটা কোথায় ছিল। সমস্যা দেখা গেল যে এমন অনেক জায়গা পড়ছে যে জায়গায় দেখা যাচ্ছে যে বিভিন্ন এরিয়া প্রচুর বনাঞ্চল, কিন্তু মাঝে মাঝে একটা করে আদিবাসী গ্রাম, 20টা 25টা 30টা করে লোক আছে, আবার জঙ্গল চলছে, আবার মাঝে একটা গ্রাম। এবার দেখো মানুষকে তো সংরক্ষণ করা হয় না, সংরক্ষণ কি মানুষকে করা হয় নাকি? তাহলে তুমি যখনই এই ধরনের জায়গাগুলোর কথা বলছো তখন কিন্তু মানুষ বর্জিত এলাকা, এই জায়গাগুলোতে মানুষ নাই সেই হিসাবে। তাহলে সেই হিসাবে তুমি বলবে যে স্যার সুন্দরবন তো স্যাংচুয়ারিও, আর সুন্দরবন তো বায়োস্ফিয়ার রিজার্ভ, উদাহরণ। হ্যাঁ, এই কারণের জন্যই তো, কারণ দেখা যাচ্ছে যে ধরো এমন জায়গাগুলো রয়েছে যেখানে মাঝে মাঝে মানুষজন বাস করছে, আর সেই জায়গা নিয়ে সমস্যা হয়ে গেল যে এই দুটো রিজার্ভেশনের প্রসেসে ওই কথা কিন্তু নাই যে মানুষকে নিয়ে সংরক্ষণ করাতে পারে, ঠিক আছে। সেই সমস্যা মেটালো বায়োস্ফিয়ার রিজার্ভ। সেখানে আমরা জানি যে কোর, বাফার আর ট্রানজিশন, 3টে রিজিয়ন থাকে, তাই না? কোর রিজিয়ন এ কারা থাকে? যারা আমাদের থেকে বিপদ আছে অথবা যাদের থেকে আমাদের বিপদ আছে। বোঝা গেল? প্রথম কারণটাই বেশি, যারা আমাদের থেকে বিপদ আছে, মানে যারা এন্ডেঞ্জার্ড, যারা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, এই যাবো যাবো করছে, এই পৃথিবী থেকে বিদায় নেবো নেবো করছে, তাদেরকে এই কোর রিজিয়নে রাখা হয়, ঠিক আছে। এবং কোর রিজিয়নে এতটাই প্রোটেক্টেড যে সেখানে যারা সার্ভিস করছে তারা, এবং তারা যেতে পারবে, তারা এবং রিসার্চাররা ছাড়া, যারা রিসার্চ করতে যাবে সরকারের লিখিত পারমিশন নিয়ে যেতে হবে, তারা এই রিজিয়নে ঢুকতে পারবে, বাকি কেউ না। বাফার রিজিয়ন হলো সেই জায়গা যেখানে তোমার আমার মতো সবাই যেতে পারবে টিকিট কেটে, হ্যাঁ পারমিশন নিয়ে, মানে টিকিট কেটে। এখানে লিখিত পারমিশন লাগবে আর এখানে টিকিট কেটে ঢুকতে পারবে, বাফার রিজিয়ন। আর সবচেয়ে ইন্টারেস্টিং এখানে যেটার জন্য, সেটা হলো 3 নম্বর জিনিসটা, সেটা হলো ট্রানজিশন। কেন? কারণ ট্রানজিশন রিজিয়ন হলো সেই রিজিয়ন যেখানে বাড়ি ঘর আছে। এটার জন্য ইন্টারেস্টিং, কারণ আমরা তো ওটাই সমস্যায় পড়েছিলাম যে মানুষজন আছে এমন জায়গাগুলোকে কিভাবে সংরক্ষণ করা হবে। এই তো ট্রানজিশন রিজিয়ন রয়েছে এখানে। ট্রানজিশন রিজিয়ন গুলোতে মানুষ থাকতে পারে, সে চাষবাসও করতে পারে, সে পশুপালনও করতে পারে, বোঝা গেল। সে বাড়িতে লাগিয়েছে শাল গাছ,
যেদিন ইচ্ছা কাটতে পারে, কোনো অসুবিধা নাই। সে বাড়িতে ছাগল পুষেছে, যেদিন ইচ্ছা কেটে খেতে পারে, কোনো অসুবিধা নাই। তাই বলে পাশ দিয়ে একটা হরিণ যাচ্ছিল, কেটে খেয়ে নেবো, এটা করলে হবে না। আমার বাড়িতে নয়, পাশে একটু দূরে একটা শাল গাছ আছে, কেটে নিয়ে খাট বানাবো, তা হবে না। সেটা কিন্তু সংরক্ষণের আওতায়, বোঝা যাচ্ছে? এই জায়গাতে ডিফারেন্স। আর এই জায়গাতেই ইন্টারেস্টিং বায়োস্ফিয়ার রিজার্ভ। কারণ এতদিন পর্যন্ত যে জায়গাগুলোতে সংরক্ষণের আওতায় আনা যাচ্ছিল না, সেগুলোকে এখন সংরক্ষণের আওতায় আনা গেলো যখন এই বায়োস্ফিয়ার রিজার্ভ কনসেপ্ট এলো। বোঝা গেল? সবচেয়ে মডার্ন কনসেপ্ট ইন সিটু কনজারভেশনের। হলো? আচ্ছা, আর এখানে বলার কিছু নাই ইনস্টিটিউটে। এক্সিটু সংরক্ষণের ক্ষেত্রে যেগুলো আমরা বলবো, আরো আছে, ওই যেমন স্ক্যাড গ্রুপ আছে, প্রোটেক্টেড এরিয়া আছে, এরকম অনেক আছে। হ্যাঁ, আচ্ছা, আর যেটা বলবো আমরা এক্সিটুর ক্ষেত্রে, এক্সিটুর ক্ষেত্রে বটানিক্যাল গার্ডেন, জুলজিক্যাল গার্ডেন কিচ্ছু বলার নেই। হ্যাঁ, শুধুমাত্র বলার যদি থাকে ক্রায়ো প্রিজার্ভেশন নিয়ে একটু বলতে হয়। আচ্ছা, এই এক্সিটুর ক্ষেত্রে এক্স্যাক্টলি এনসিআরটি অনুযায়ী যেগুলো বলিয়েছি, প্রোটেকশন অফ থ্রেটেন স্পিসিস আর প্রোটেকশন অফ গ্যামেটস। আর থ্রেটেন স্পিসিস এর ক্ষেত্রে জুলজিক্যাল পার্ক রয়েছে, বটানিক্যাল পার্ক রয়েছে, ওয়াইল্ড লাইফ সাফারি রয়েছে। ঠিক আছে, ওয়াইল্ড লাইফ সাফারি পার্ক রয়েছে, এই তিনটা রয়েছে। এখন এই তো উদাহরণ দিলাম, কি সুন্দর সংরক্ষণ হচ্ছে। হ্যাঁ, বটানিক্যাল গার্ডেন বা জুলজিক্যাল গার্ডেনে কি সুন্দর সংরক্ষণ হচ্ছে, তার উদাহরণ। বাদ দাও, প্রোটেকশন অফ গ্যামেটস, এই জায়গায় আছে টিস্যু কালচার, সিড ব্যাংক, জিন ব্যাংক, মানে ক্রায়ো প্রিজার্ভেশন। -196 ডিগ্রি সেন্টিগ্রেড নাইট্রোজেন, তরল নাইট্রোজেনের সংরক্ষণ, ক্রায়ো প্রিজার্ভেশন। এবং সেখানে সিড, স্পাম, ওভা, জিন, টিস্যু, অর্গ্যান, গাদা গাদা এমব্রায়ো, সব ব্যাংক আছে। শুধুমাত্র ব্লাড ব্যাংক আর টাকা পয়সার ব্যাংক দুটো বাদ দিয়ে যত ব্যাংক আছে সবই ক্রায়ো প্রিজার্ভেশনের আন্ডারে আছে। ঠিক আছে? হ্যাঁ, ব্লাড ব্যাংক আর টাকার ব্যাংক, ব্যাংক বলতে তো এই দুটোই বুঝি আমরা, ওই দুটো বাদ দিয়ে বাকি যে ব্যাংক গুলো আছে সবই ক্রায়ো প্রিজার্ভেশনের মধ্যে আছে। ক্রায়ো প্রিজার্ভেশনের ব্যাপক গুরুত্ব আছে। কেন? কারণ সেটা এখানে না বললেও চলবে। হ্যাঁ, সেটা হলো বিভিন্ন এই যে জিনিসগুলো রয়েছে, সিড ব্যাংক, স্পাম ব্যাংক, ওভা ব্যাংক, এগুলোর গুরুত্ব মনে হয় আমরা রিপ্রোডাক্টিভ হেলথে বললেই ভালো হবে। সেখানে আমরা জানতে পারবো, বুঝতে পারবো, সেখানেও দু চারটে গল্প বলে দেবো, যেখানে আমরা বুঝতে পারবো যে আজকের দিনে দাঁড়িয়ে স্পাম ব্যাংক বা ওভা ব্যাংক এসবের কি গুরুত্ব আছে, কতটা গুরুত্ব আছে। আজকের দিনে একটা কাপেল, 100টা কাপেলের মধ্যে 70-80টা কাপেলের নর্মালি বাচ্চা আসে না। তাকে একবার, অন্তত পক্ষে একবার দুবার তাকে গাইনোকোলজিস্টের কাছে যেতেই হয়। এতটাই প্রবলেমেটিক হয়ে গেছে বিষয়টা, ভেজালের জন্য আর পলিউশনের জন্য। আর সেই জন্য এই সমস্ত ব্যাংকের ফেসিলিটি কিন্তু প্রচুর আছে, সেটা আমরা ওই চ্যাপ্টার গুলো থেকে আলোচনা করবো, এখন দরকার নাই। ওকে, এইবার আমরা আসবো এই হটস্পটের ব্যাপারে, যেটা বলছিলাম আমরা প্রত্যেকটা পয়েন্ট ইনসিটু সংরক্ষণের, অনসাইট কনজারভেশনের যে অ্যাপ্রোচ গুলো রয়েছে সেগুলোর একটা একটা করে আমরা কথাগুলো একটু বলছি, একটু ভালো করে শোনো। These are the regions of high levels of species richness and high degree of endemism. দেখো, দু একটা কথা বলি, যে এখানে দেখো, কোন একটা রিজিয়নকে স্যাংচুয়ারি করলো বা ন্যাশনাল ফরেস্ট করলো, তার কি এসে গেল? মানে আমাদের কি লজিক, যে যাও করলেই হলো, কি অসুবিধা আছে, সংরক্ষণ নিয়ে কথা তো, ওইসব গুলো না করলেই হলো। তাহলে এইসব স্ট্যান্ডার্ড কি দরকার, এই স্ট্যান্ডার্ড মানে এই যে স্ট্যান্ডার্ডাইজেশন করা হয়েছে, এগুলো কি দরকার আছে? তা নিশ্চয়ই কিছু লজিক আছে। দেখো, স্বাভাবিক ব্যাপার, এটা একটা স্টেট লেভেলের বিষয়, এটা একটা ন্যাশনাল লেভেলের বিষয়। তাহলে যে কোনো একটা বিষয়কে সব সময় চাইবে সেটা ন্যাশনাল লেভেলে তুলতে, তাই না? তাতে কি হবে? তাতে ফান্ডিং হবে, ফান্ডিং, বেশি বেশি টাকা আসবে, এবং শুধু দেশ থেকে না, বিদেশ থেকেও আসবে। কারণ এই সংরক্ষণ নিয়ে মাথা ব্যথা কিন্তু গোটা পৃথিবীর আছে। এমন নয় যে আমার দেশের সংরক্ষণের জন্য শুধু আমার মাথা ব্যথা আছে, গোটা পৃথিবীর মাথা ব্যথা আছে, গোটা পৃথিবীর সংরক্ষণ নিয়ে। কারণ আমরা সবাই সম্পর্কিত, যেমন অ্যামাজনের ফরেস্টের অক্সিজেন ভারতবর্ষে আজ থেকেও আটকাতে পারবে না, তেমন এগুলো আমরা বুঝি যে সংরক্ষণের বিষয়টা কিন্তু সবার জন্যই গুরুত্বপূর্ণ। তাহলে যে কেউ চাইবে তার এরিয়ার একটা স্যাংচুয়ারি কালকে ন্যাশনাল ফরেস্টের তকমা পাক, ভালো হবে ব্যাপারটা। স্টেট লেভেলের একটা মেডেল পাওয়ার, ন্যাশনাল লেভেলের মেডেল পাওয়ার মধ্যে পার্থক্য আছে তো, জাস্ট এইভাবে ভাবো তুমি। তাহলে যে কেউ চাইলে তো আর হয় না, এটা তো আর খই পাতার সময় যে চাইলেই পাওয়া যাবে। তাহলে একটা স্ট্যান্ডার্ড, মানে একটা স্ট্যান্ডার্ড, এইখান থেকে স্ট্যান্ডার্ড চেঞ্জ করতে গেলে নিশ্চয়ই কিছু ক্রাইটেরিয়া আছে।
আর যেটা মানলি আমরা হটস্পট রিজিয়নে আমরা বোঝার চেষ্টা করব। পৃথিবীতে দেখো, পৃথিবীতে এতগুলো দেশ রয়েছে, এত দেশের মধ্যে মাত্র 36টা হটস্পট আছে মাত্র। এবার ভেবে দেখো যে যে কেউ তো চাইবে যে আমার বাড়ির ওইদিকে, ধরো পুরুলিয়া বাড়ি, সাপোজ পুরুলিয়া বাড়ির ওইদিকে প্রচুর জঙ্গল টঙ্গল আছে, ওখানে দেখা যাচ্ছে 5 বিঘে জায়গাটাও জঙ্গলে ভরা, চলো ওখানে ওইটা একটা হটস্পটের তকমা একটা দখল করবো আমরা সবাই মিলে, চ দেখি কোথায় যেতে হয়, কোন সরকারকে কি বলতে হয়। হ্যাঁ, তাহলে কি হবে, একটা তকমা পেলে ওর প্রচুর ফান্ডিং ফান্ডিং হবে, আর বাকি তো বলতে হবে না। আর কি হবে এরপর, হ্যাঁ, তাই না? সেই এরিয়ার উন্নতি হবে, হ্যাঁ, সেখানকার সংরক্ষণ বাড়বে, আরো কত কি হবে। হ্যাঁ, এখন বিষয় হলো, তাহলে যে কেউ চাইতে পারে, তাহলে চাইলেই পাবে না। আর সেটার জন্যই বলছি কিছু ক্রাইটেরিয়া আছে, সংরক্ষণ করতে গেলে কিছু ক্রাইটেরিয়া আছে। আগে আমরা এনসিআরটি কথা শুনবো, তারপরে আমাদের কথা বলবো। প্রথমেই 1 নম্বর পয়েন্টে বলাই আছে এন্ডেমিজমের কথা। এন্ডেমিক প্রজাতি, যার বাংলা হলো আঞ্চলিক প্রজাতি, যে প্রজাতিগুলোকে শুধুমাত্র সেই এরিয়াতেই পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না, সেটাকে সেই অঞ্চলের আঞ্চলিক প্রজাতি বলা হয়, তাই তো? আর ঘটনাটিকে বলা হয় এন্ডেমিজম, ঘটনাটিকে বলা হয় এন্ডেমিজম। তাহলে কোনো একটা প্রজাতি যেটা শুধুমাত্র সেই অঞ্চলেই পাওয়া যায়, অন্য কোনো জায়গায়, অন্য পৃথিবীতে অন্য কোথাও পাওয়া যায় না, সেটা সেই অঞ্চলের আঞ্চলিক প্রজাতি। আর ঘটনার নাম এন্ডেমিজম। ওকে, তাহলে there are the region of high levels of species richness and high degree of endemism, মানে আঞ্চলিক প্রজাতি প্রচুর থাকতে হবে। কত থাকতে হবে পরে বলছি। Endemic species are species confined only to a limited region, এটা বললাম, শুধুমাত্র সেই রিজিয়নেই পাওয়া যাবে। আচ্ছা, there are 34 hotspot in the world, ব্যাস ফেসে গেলে, তাহলে 36 বাদ, বোঝা গেল? কারণ এনসিআরটি শেষ কথা, 30 বলি থামতে হবে আমাদেরকে, আর 36 অ্যাড করার দরকার নেই, 34টা আছে হটস্পট রিজন। বোঝা গেল কি বললাম? কারণ এনসিআরটি ছাড়া তো আমরা বাড়ি যেতে পারবো না। তাহলে আরো দুটো যে এক্সট্রা বেড়েছে এখন, সে দুটোকে এখনো অ্যাড হয়নি, তাহলে এখানেও আমাদের আটকে যেতে হবে, 34টাই আছে। আর কি বলছি, in India the 3 hotspot are Western Ghats and Sri Lanka and Indo-Burma and Himalayas। এখন বিষয় হলো, হ্যাঁ, এবং বিষয় হলো যে এখানেও ভারতবর্ষের ক্ষেত্রে 4টে, ঠিক আছে, 3টে নয়, এক্স্যাক্টলি 4টে। আসছি পরে। Biodiversity hotspot cover less than 2% of the earth land area, but they harbor large number of species, thus they could reduce mass extinction by 30%। টোটাল ল্যান্ড এরিয়ার মাত্র 2%, টোটাল আর্থে যত স্থলভাগ আছে তার মাত্র 2% এরিয়া হলো হটস্পট এরিয়া। কিন্তু বলছে যদি এখানটা সংরক্ষণ না করা হয় তাহলে 30% স্পিসিস এক্সটেনশন হয়ে যাবে। মানে বুঝতে পারছো, 2% এরিয়া 30% স্পিসিসকে কনজার্ভ করে রেখেছে। তাহলে মাত্র 2% এই ল্যান্ড এরিয়া যদি নষ্ট হয়ে যায়, তাহলে পৃথিবী থেকে 30% স্পিসিস নষ্ট হয়ে যাবে। তার মানে সেই জন্য এটা ভাইটাল। তোমার পাশের বাড়ির 5 বিঘা জায়গাতে কি চলছে সেটা ভাইটাল বিষয় না। তাহলে তোমার হটস্পটের কিছু শর্ত থাকে, সেই শর্তগুলো এখানে দেওয়া নাই। যা যা এখানে চেঞ্জ আছে আমি বলে দিচ্ছি, তারপরেও আমরা এনসিআরটির কথাই মানবো, হ্যাঁ, বাইরে যাব না। সেটা হলো, প্রথম বিষয় হলো এন্ডেমিক স্পিসিস। এন্ডেমিক স্পিসিসের কথা বলা হচ্ছে, এবং আমরা বলবো যে 70% এন্ডেমিক স্পিসিস এক্সটিংক্ট। ভীষণ ভাইটাল পয়েন্ট, হটস্পট নির্ধারণের শর্ত। যে কোনো একটা রিজিয়নকে হটস্পট রিজিয়ন তখনই বলা যাবে যখন সেই এরিয়ার যে এন্ডেমিক স্পিসিস ছিল তার 70% অলরেডি গন, এতদিন হুঁশ পেয়েছে। মানে বিষয়টা হলো, যতদিন পর্যন্ত সেখানকার এন্ডেমিক স্পিসিস এর 70% বিলুপ্তি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটাকে হটস্পট রিজিয়ন বলা যাবে না। স্পিসিস রিচনেস তো থাকবেই সব জায়গায়, ওটা বিশাল কিছু ক্রাইটেরিয়া না। আর স্পিসিস রিচনেস এর কোনো স্পেসিফিক ডেফিনেশন নাই। তুমি বলতেই পারো তোমার পাশের ওই 5 বিঘাতে স্পিসিস রিচনেস আছে, তার কোনো স্পেসিফিক ক্রাইটেরিয়া নাই। তুমি বুঝবে কি করে স্পিসিস রিচনেস আছে না নাই?
তুমি তোমার বাগানেও বলতে পারো আমার স্পিসিস রিচনেস আছে, অনেক রকমের গাছ আছে। বোঝা গেল কি বলছি? তাহলে পার্টিকুলার যদি কোনো ক্রাইটেরিয়া, কোনো ডেফিনেশন না থাকে, তাহলে স্পিসিস রিচনেস ব্যাপারটা পয়েন্ট আউট করা যাবে না। তাহলে এখানে পয়েন্ট আউট করার বিষয় রয়েছে একটা, সেটা হলো 70% স্পিসিস এক্সটিংক্ট হয়ে যেতে হবে। কাদের কথা বলছি? এন্ডেমিক, সবারই না, শুধুমাত্র এন্ডেমিক, যেটা আমেরিকাতেও পাওয়া যায়, যেটা অস্ট্রেলিয়াতেও পাওয়া যায়, যেটা এখানেও পাওয়া যায়, ওখানেও পাওয়া যায়, তাদের নিয়ে মাথা ব্যথা নেই। মাথা ব্যথা আছে শুধুমাত্র এন্ডেমিক স্পিসিসের ক্ষেত্রে, এবং তারও 70% যদি বিলুপ্তি হয় তাহলে সেটা হটস্পট রিজনের যোগ্যতা অর্জন করবে। আর সেকেন্ড পয়েন্ট, এত টাইপ, মানে ভাস্কিউলার প্ল্যান্ট থাকতে হবে 1500 ধরনের। ভাস্কিউলার প্ল্যান্ট মানে যাতে ভাস্কিউলার বান্ডিল আছে, জাইলেম ফ্লেম যুক্ত। কারা আছে জাইলেম ফ্লেম যুক্ত? টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, আয়োজিওস্পার্ম। তার মানে এখানে অ্যালগি, ফাঙ্গাই, ব্রায়োফাইটা এখানে কনসিডারের মধ্যে আসছে না। এখানে শুধুমাত্র, হ্যাঁ শুধুমাত্র টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, এদের সংখ্যাটা হতে হবে। সংখ্যা মানে কি? টাইপটা, সংখ্যা নয়। যে ধরো শাল গাছ আছে 1500টা, এর না, শাল গাছ মানে একটা। বোঝা গেল? তাহলে সেখানে 1500 ভাস্কিউলার প্ল্যান্টস থাকতে হবে। এই দুটো ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে তাহলেই তাকে বলা যাবে হটস্পট। কিন্তু এই সমস্ত বিষয় এনসিইআরটি তে নেই। সুতরাং আমরা শুনলাম ঠিক আছে, বাকিটা তো এনসিইআরটি দিয়ে যেতে হবে আমাকে ঘুরে। তাহলে প্রথম রেক্টিফিকেশন হলো 34-এর পর আমরা কিছু করলাম না, 34টা হটস্পট রিজন। এর মধ্যে ভারতবর্ষে আছে মোট 4টে, এরপর কেটে দিয়ে আবার করলাম 3টে। ঠিক আছে? 4টে কি কি? সেটা হলো ইস্টার্ন হিমালয়স, তাই তো, মানে পূর্ব হিমালয়, ওয়েস্টার্ন ঘাট মাউন্টেন্স মানে পশ্চিম ঘাট পর্বতমালা, তার সঙ্গে শ্রীলঙ্কা। এবার কি হচ্ছে দেখো, কোন, এটা তো পলিটিক্যাল ম্যাপ নয় যেটা ভারত আর পাকিস্তান তার বর্ডার, আমরা প্রথম দিনই বলেছিলাম। এক্ষেত্রে বিষয়গুলো কেমন হয়, যেমন করে ওই জিওগ্রাফিক্যাল ম্যাপ গুলো হয় সেরকম করা হয়। মানে কোনো একটা রিজিয়ন যখন চলছে সেটা যে কোনো জায়গায়, যে কোনো দেশের রিজিয়নকে পার করে দিতে পারে। ঠিক তেমনই হয়েছে, কোনো হটস্পট কোনো কাউরির একার না। যেমন ইস্টার্ন হিমালয় শুধু আমাদের একার না, সঙ্গে চীন আছে, চীনের কিছু অংশ আছে। এবার হ্যাঁ, মেজরিটিতে আমরা, চীনের অল্প অংশ আছে, মেজরিটিতে আমরা আছি। সেই জন্য আমরা অবশ্যই দাবি রাখছি বলার যেটা আমাদের হটস্পট। ঠিক আছে? তাহলে ভারতবর্ষে একটা হলো। একইভাবে ওয়েস্টার্ন ঘাট মাউন্টেন্স সঙ্গে অল্প বে অফ বেঙ্গল দিয়ে চলে গেছে শ্রীলঙ্কায়, তাহলে ওটা শ্রীলঙ্কারও, কিন্তু আমাদের মেজরিটি এরিয়া, আমরা বলবো আমাদের, অবভিয়াসলি। এই দুটোতে আমাদের বেশি হক আছে। ইন্দো বার্মা, বার্মাতেই বেশি আছে, আমাদের কম আছে, ভাগ ছাড়বো কেন? বলতে তো ছাড়বো না, আমাদেরও আছে। ঠিক আছে? আর আছে সুন্দরল্যান্ড, যেখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এগুলো আমাদের, বাকি সব অন্যদের। তবু বলতে ছাড়বো কেন ওগুলো আমাদের নয়? ওগুলো আমাদের। বোঝা গেল? সেই হিসাবে 4টে, কোনোটাই আমাদের একার নয়, সবারই ভাগ আছে। বোঝা গেল? এটা গেল। আর তাহলে তুমি একটা জিনিস ভেবে দেখো, 3টে বা 4টে এটা তো অন্য কথা, 34টার মধ্যে 3টে আর 4টে ভারতবর্ষে আছে। তার মানে আমরা কতটা রিচ সেই জায়গাতে, যে হটস্পট রিজিয়ন মানে কত কিছু ব্যাপার স্যাপার বলছে, আর তাতে ভারতবর্ষে 3-4টে জায়গা দখল করে রেখে দিয়েছে হটস্পটে। মানে আমাদের স্পিসিস ভ্যারাইটি বা এনরিচমেন্ট বিশাল হলো। তাহলে এখানে বলা আছে ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড শ্রীলঙ্কা একটা, ইন্দো বার্মা আছে একটা, আর হিমালয় বলা আছে একটা। তাহলে এইভাবেই আমরা ভাববো, আমরা ফালতু ঝামেলায় যাবো না, সুন্দরল্যান্ড বাদ দিয়ে দেবো। হ্যাঁ, আর ইস্টার্ন হিমালয় না বলে শুধু হিমালয়, যেমন আছে তেমন। ঠিক আছে? যেমন আছে তেমন, ফালতু ঝামেলা যাবো না। তাহলে হটস্পট নিয়ে বিষয়বস্তু এটা, আমি এক্সট্রা একটা ইনফরমেশন দিয়ে রাখছি, সেটা হলো নরমান মেয়ার্স, যিনি হটস্পটের কনসেপ্ট দেন আর কি। হ্যাঁ, তার নামটা কখনো সময় দেখবে চলে আসবে, এনসাইডে থাকুক আর না থাকুক, নরমান মেয়ার্স, নরমান মেয়ার্স। ঠিক আছে? নর্মাল নয় কিন্তু, হ্যাঁ, নরমান মেয়ার্স, না অ্যাবনর্মাল নয়। আচ্ছা, নেক্সট রয়েছে বিতে প্রোটেক্টেড এরিয়া। দেখো আমরা একটু আগে বলছিলাম যে এই যে ইনসিটু সংরক্ষণের ক্ষেত্রে আমরা বলছিলাম না আরো এরিয়া আছে, প্রোটেক্টেড এরিয়া। ইন্ডিয়া হ্যাজ 14 বায়োস্ফিয়ার রিজার্ভ, 90 ন্যাশনাল পার্ক and 448 wildlife sanctuaries. Jim Corbett National Park was the first to be established in India.
তাহলে এই ইনফরমেশন রাখতে আমাদের কাছে যে জিম কর্বেট ন্যাশনাল পার্ক হলো ভারতবর্ষের প্রথম সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে পড়ে, মানে সেই হিসাবে ইনসিটু সংরক্ষণের মধ্যে পড়ে জিম কর্বেট। ঠিক আছে, মনে রাখতে হবে। আর এটাও মনে রাখতে হবে 14টা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, 90টা ন্যাশনাল পার্ক আছে, আর 448টা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ আছে। এগুলো ইনফরমেটিভ। আচ্ছা, নেক্সট রয়েছে রামসার সিটিজ, ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস এটা। হ্যাঁ, রামসার সম্মেলন যেন হয়েছিল। হ্যাঁ, তো রামসার সাইট আর ওয়েটল্যান্ডস ইন হুইচ আর কনসিডার্ড টু বি দ্য ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স। রামসার কনভেনশন 1971, সালটা মনে রাখতে হবে। ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ট্রিটি ফর দ্য কনজারভেশন অ্যান্ড সাস্টেনেবল ইউটিলাইজেশন অফ ওয়েটল্যান্ডস। অ্যাকচুয়ালি জল মানে তোমার এরকম পরীক্ষায় আসতো, এইচএস লেভেলে আসতো যে জলাভূমি সংরক্ষণের বিষয়টি কার সঙ্গে সম্পর্কিত, অথবা রামসার সম্মেলন কোনটির সঙ্গে সম্পর্কিত। জলাভূমি সংরক্ষণ, এই বনভূমি সংরক্ষণ, এই সংরক্ষণ, ওই সংরক্ষণ। ওয়েটল্যান্ডস মানে জলাভূমির সঙ্গে সম্পর্কিত। বিভিন্ন ধরনের যে জলাভূমিগুলো আছে সেগুলোকে সংরক্ষণ করার জন্য এই রামসার সম্মেলন হয়েছিল, এবং সেটা 1971-এ হয়েছিল। সাল এনসিআরটি বলেছি, সাল মানে এনসিআরটি মনে রাখতে হবে, কিছু করার নেই। রামসার কনভেনশন ওয়ার্কস ফর এ কনজারভেশন, 1 নম্বর ফর কনজারভেশন অ্যান্ড ইউজ অফ ওয়েটল্যান্ডস। জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয়, মনে হয় জানো, মানে কিডনিজ অফ নেচার। হ্যাঁ, বলা হয় জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয়। কেন? তার কারণ হলো, যেমন আমাদের বৃক্ষ কি করে, আমাদের বডি থেকে যত মেটাবোলাইটস সেগুলোকে বের করে দিয়ে আমাদের বডিকে বাঁচায়। যত রকমের এক্সক্রিটরি প্রোডাক্ট রেচন পদার্থকে ত্যাগ করে আমাদের দেহ থেকে বাঁচায়, ছাঁকনির কাজ করে। ঠিক তেমন ভাবেই জলাভূমি অ্যাকচুয়ালি ছাঁকনির কাজটা করে। কেন? পচে না, ওখানে ডিকম্পোজার বেশি আছে। যে কোনো জলাভূমিতে এই ধরনের, মানে জলাভূমি বলতে তোমাকে সব ধরনের জলাভূমিকেই ধরতে হবে। হ্যাঁ, এবং সেটা যেহেতু ডিকম্পোজ করিয়ে তার যে প্রাইমারি কম্পোনেন্ট সেগুলোকে ফিরিয়ে দেয়, সেই জন্য তাকে ওই কিডনি অফ তোমার নেচার বলা হয় আর কি। হ্যাঁ, প্রকৃতির বৃক্ষ বলা হয়। যাই হোক, তাহলে এখানে 2 নম্বর হচ্ছে যে রেকগনিশন অফ ফান্ডামেন্টাল ইকোলজিক্যাল ফাংশনস অফ ওয়েটল্যান্ডস এন্ড দেয়ার কালচারাল, ইকোনমিক এন্ড সায়েন্টিফিক এন্ড রিক্রিয়েশনাল ভ্যালু। বিভিন্ন ধরনের ভ্যালু আছে, সেগুলোকে বোঝার জন্য রামসার সম্মেলন করা হয়েছিল। দেয়ার আর 26 রামসার সাইটস ইন ইন্ডিয়া। সাম অফ দিস আর, আরো 2টো বেড়েছে রিসেন্ট, একদম পরশু বা তার আগেকার খবর, আরো 2টো বেড়েছে ভারতবর্ষে। সাম অফ দিস ওয়েটল্যান্ডস কেরালাতে আছে, এখানে চিল্কা হ্রদ আছে, উড়িষ্যাতে আছে। এই সমস্ত ডেটাগুলো নিয়ে রাখবে, কোনগুলো রামসার সম্মেলনের মধ্যে, রামসার সাইটস এর মধ্যে রয়েছে, কোন কোন জায়গাগুলো। আর কি বলছে, ওয়েটল্যান্ডস ইনক্লুডস মার্সেস, লেকস, কোরাল লিফস এটসেট্রা। মানে কোনগুলোকে ধরা হচ্ছে ওয়েটল্যান্ডস হিসাবে, মানে এই যে বারবার আমরা জলাভূমির কথা বলছি, সেগুলো মার্সেস, মার্সি এরিয়া, মানে ওই কি বলবো, মানে জল জমে থাকে, গাছপালাও আছে, জল জমে আছে। দেখো কারেন্ট ফ্লো যেখানে আছে না, সেগুলোকে এই জলাভূমি বলে না, যেখানে জমে আছে সেই জায়গাগুলো। তাহলে সেখানে মার্সি এরিয়া রয়েছে, লেক রয়েছে, কোরাল রিফস রয়েছে, এগুলো রয়েছে ওয়েটল্যান্ডস এর মধ্যে, মানে জলাভূমির মধ্যে রয়েছে, আর যার সঙ্গে রামসার সম্মেলন সম্পর্কিত। স্কেয়ার্ড গ্রুপস কি বলা আছে, দিস আর ফরেস্ট প্যাচেস সেট অ্যাসাইড ফর warships, all the trees and wildlife within the total are given total protection by tribal people। মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই যে স্কেয়ার্ড গ্রুপের বিষয়টা আমরা একটু আগে কথা বলছিলাম না, ওই বিভিন্ন ধার্মিক বিষয় নিয়ে জড়িয়ে বিভিন্ন আদিবাসী গ্রামাঞ্চল কি করে, তাদের ওই এরিয়াকে প্রোটেক্ট করে রাখে। চিপকো আন্দোলন নিশ্চয়ই মনে আছে। হ্যাঁ, অনেকগুলো আন্দোলন পরপর ছিল, সাইলেন্ট ভ্যালি আন্দোলন ছিল, হ্যাঁ অনেকগুলো আন্দোলন ছিল। তাদের সেই সমস্ত ট্রাইবাল এরিয়াতে যে সমস্ত মানুষজন রয়েছে, তারাই কিন্তু সেই এরিয়াটাকে সংরক্ষণ করে দিচ্ছে, কারোর ধার ধারে নাই। মানে কোন সরকার কি করবে, কোন কি করবে, ওসব নিয়ে কোনো মাথা ব্যথা নাই, তারা নিজেরাই সংরক্ষণ করে নিয়েছে। সেগুলোতেই মেনলি এই স্কেয়ার্ড গ্রুপস এর মধ্যে পড়ে। ঠিক আছে, সেগুলো সংরক্ষণের আওতায় আছে। ঠিক আছে, এবং এর কিছু উদাহরণ এখানে দেওয়া আছে, উদাহরণগুলো তোমরা নিজেরা পড়বে, উদাহরণগুলো আমি বলবো না কিছু। আচ্ছা, অফ সাইট কনজারভেশনের মধ্যে ওই যেগুলো বলছিলাম, ক্রাব রিজার্ভেশন দেওয়া আছে, কটা বটানিক্যাল গার্ডেন আর কটা জুলজিক্যাল পার্কস আছে ইন্ডিয়াতে, সেগুলো ডেটা দেওয়া আছে। ঠিক আছে, আর তেমন কিছু দেওয়া নাই। মাইক্রো প্রপাগেশনের কথা দেওয়া আছে, সে আমরা পড়বো অন্য চ্যাপ্টার থেকে, মাইক্রো প্রপাগেশন। আর তেমন কিছু দেওয়া নাই।
ইনসিটু এক্সিকিউটরের বা একটা পার্থক্য এখানে দেওয়া আছে। ওকে, এই হলো মেজর জিনিস। আর এখানে বায়োডাইভার্সিটি ওপর যে সমস্ত কনভেনশন হয়েছিল তার মধ্যে আর্থ সামিটের কথা দেওয়া আছে 1992। আর্থ সামিটের ডেট মনে রাখতে হবে। কোথায় হয়েছিল? রিও ডি জেনেরিওতে। এগুলো সবাই মোটামুটি জানে, এটা জিকের মতো কোশ্চেন আর কি। হ্যাঁ, রিও ডি জেনেরিওতে হয়েছিল, 1992 তে হয়েছিল। আর সেখানে মানে ওই এজেন্ডা 21 মনে পড়ে একটা কোশ্চেন আসতো, এজেন্ডা 21, সেখানেই নেওয়া হয়েছিল ওই টোটাল 21টা এজেন্ডাকে নেওয়া হয়েছিল, যে এজেন্ডা গুলোকে নিয়ে আলোচনা করা হয়েছিল। হ্যাঁ, সেই এজেন্ডা 21 এর সঙ্গেই সম্পর্কিত। আর সেখানে ওয়ার্ল্ড সামিট তে যারা যারা মানে কোথায় হয়েছিল, জোহান্সবার্গে হয়েছিল, সাউথ আফ্রিকা, মানে এর পরে পরে কোথায় হয়েছিল, হ্যাঁ সেই সমস্ত ডেটা গুলো এখানে দেওয়া রয়েছে। যেহেতু এগুলো ডেটা বেসড, সেই জন্য এগুলো ওই যেমন করে খাতা করতে বলেছি তেমন করে খাতায় নিজেদের মতো করে পয়েন্ট আউট করে ডেটাগুলো তুলে রাখবে। আর তার আগে আমি বলবো, তোলার আগে একবার প্রিভিয়াস ইয়ার্স এর যে কোশ্চেন সেগুলোকে একবার দেখে নাও ওখান থেকে, যে কোন কোন গুলো এর আগে এসছে। সেইগুলোই কিন্তু বেশি ইম্পর্টেন্ট ডেটা হিসাবে। যেহেতু ডেটা বলছি, সব ইম্পর্টেন্ট না, ঠিক আছে? সেই জন্য ডেটার জন্য বলছি, বাকিগুলো তো আমি বলে দেবো। ডেটার জন্য বলছি একবার ওই প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন গুলো অবশ্যই একবার ফলো করো, তাহলে সুবিধা হবে। ক্লিয়ার? এই ছিল আমাদের বায়োডাইভার্সিটি কনজারভেশন, বায়োডাইভার্সিটি অ্যান্ড ইটস কনজারভেশন।